ভাইয়েরা পুরা আজকে আমরা ফিগমা টু এইচটিএমএল নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। তো এই যে ফিগমা টু এইচটিএমএল এটা আমরা করব কিভাবে, বিষয়টা কী হবে দেখেন। অ্যাকচুয়ালি প্রজেক্টের নাম ফিগমা টু এইচটিএমএল, আর এখানে কাজ হবে এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, জেএকুয়েরি দিয়ে। আপনারা আগে ফটোশপ দিয়ে কাজ করছেন, যেটা আমরা বলতাম পিএসডি টু এইচটিএমএল, যেখানে আমরা ফটোশপের হচ্ছে একটা ফাইল কী করতাম, আমরা পিএসডি ফাইল ওপেন করে আমরা কাজ করতাম। সো ওই জিনিসটাই যেটা হবে, মানে ওই যে ফটোশপ দিয়ে যে কাজটা করতেন আপনারা, আপনারা দেখবেন সেই ফটোশপেরই একটা অনলাইন ভার্সন আছে। দুইটা কিন্তু সেম জিনিস না, দুইটার হচ্ছে বলতে গেলে বিল্ডিং ম্যাটেরিয়াল ডিফারেন্ট। মনে করেন যে একটা হচ্ছে পিএসডি আর একটা হচ্ছে ফিগমা, কিন্তু পিএসডি যেভাবে কাজ করে ফিগমা ওই একইভাবে কাজ করে। কিন্তু ফিগমাটা হচ্ছে এখন বহুল প্রচলিত, সব জায়গায় হচ্ছে বহুল ব্যবহৃত। কেন? কারণ ফিগমার হচ্ছে অনেক বেশ কিছু হচ্ছে সুবিধা আছে। ফিগমা যদি আপনি ব্যবহার করতে চান, আপনাকে কোনো কিছু আলাদা করে আপনার কম্পিউটারে ইনস্টল করার লাগে না। ফিগমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আমরা যাব, যে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করব। ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করার পরে ওই ফ্রি অ্যাকাউন্ট দিয়েই ফিগমার ফাইল দিয়ে আমরা কাজ করতে পারবো। গ্রাফিক ডিজাইনাররা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করেন, গ্রাফিক ডিজাইনাররা তারা figma.com নামে একটা ওয়েবসাইট আছে, আসেন আপনাদেরকে একটু এই ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। এই যে FIGMA figma.com, এই ওয়েবসাইটে ওনারা যান। এই ওয়েবসাইটটা যান ওনারা, যাওয়ার পরে এখানে তারা একটা অ্যাকাউন্ট ওপেন করেন। আমি অলরেডি লগড ইন অবস্থায় আছি। হ্যাঁ, আমি অলরেডি লগড ইন অবস্থায় আছি। আমি একটু এটা থেকে লগ আউট করি, তাহলে আপনাদের বুঝাইতে আমার সুবিধা হবে। সো জাস্ট এই যে দেখেন figma.com, এটা একটা ওয়েবসাইট। আমি একটু জাস্ট এইটা সম্পর্কে একটু পরিচয় করাই। আপনারা অলরেডি ফটোশপ দিয়ে কাজ করছেন অনেকেই, আলহামদুলিল্লাহ। তো ফটোশপের কাজের সিস্টেমটা কী ছিল? বেশ কিছু টুল থাকতো, লেয়ার থাকতো। টুলগুলো দিয়ে দিয়ে লেয়ার বাই লেয়ার কন্টেন্টগুলো ধরে ধরে আমরা কী করতাম, আমরা হচ্ছে আমরা কন্টেন্টগুলো গ্র্যাপ করে নিয়ে ওয়েব এলিমেন্টে আমরা রূপান্তর করতাম। ফিগমাটাও ওই জিনিসটাই। এটা দেখেন figma.com, এটা হচ্ছে ফিগমার ওয়েবসাইটটা। তো গ্রাফিক ডিজাইনার সবার প্রথমে এখানে কাজ করার জন্য উনি এখানে এসে কী করেন, সাইন ইন করেন। আপনারা ফ্রিতে এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, কোনো কিছু লাগবে না। আপনারা জাস্ট হচ্ছে এই যে ধরেন হচ্ছে গেট স্টার্টেডে ক্লিক করবেন। আপনার আলাদা করে ইমেল, পাসওয়ার্ড এগুলো কিছু দেওয়ারও দরকার নেই। আপনি যেটা করবেন, আপনি জাস্ট এই যে দেখছেন কন্টিনিউ উইথ গুগল, এই কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনি আপনার একটা নির্দিষ্ট জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে হচ্ছে লগ ইন করে ফেলবেন, সাইন ইন করে ফেলবেন, বাস কাজ শেষ। আমি একটু পরে সাইন ইন করবো, তার আগে এখানে একটা আরও কিছু বিষয় দেখাচ্ছি। দেখেন, এই যে হচ্ছে একটা আর্ট বোর্ড, যেখানে গ্রাফিক ডিজাইনার কী করছেন, লেয়ার বাই লেয়ার বিভিন্ন কন্টেন্ট বসাইছেন। এই যে লেয়ারগুলো কোথায় পাবো, এই যে দেখেন হাতের বাম দিকে হচ্ছে লেয়ারগুলো পাওয়া যায়, আর হাতের ডান দিকে কিছু টুল পাওয়া যায়। এই যে কিছু টুল। সো গ্রাফিক ডিজাইনার এসে এই figma.com-এ উনি একটা কী করেন, উনি একটা হচ্ছে লেআউট তৈরি করেন, একটা ফিগমা ফাইল তৈরি করেন। তো এই ফিগমা ফাইলটা উনি গ্রাফিক ডিজাইনার উনি হচ্ছে শেয়ার করছে ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্ট কী করেন, ওইটা আমাদের সাথে শেয়ার করেন, এবং ফাইল শেয়ার করে এখানে খুবই ইজি, একটা লিঙ্কের মাধ্যমে ফাইলগুলো শেয়ার করে ফেলা যায়। তো ক্লায়েন্ট হচ্ছে গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে যেই লিঙ্কটা পাবেন, সেই লিঙ্কটাই আমাদের সাথে হচ্ছে উনি শেয়ার করে দেন। আর এই যে দেখেন এখানে হচ্ছে টুলগুলো, এই যে নিচের টুল দেখা যাচ্ছে, এই যে দেখছেন এটা একটা টুল, এই যে এটা একটা টুল। আমরা ফটোশপে যে টুলগুলো ব্যবহার করছি এখানে ওই টুলগুলোই আছে। যেমন এটা হচ্ছে আপনার মুভ টুল বা সিলেকশন টুল, যেটা দিয়ে আমরা কন্টেন্ট সিলেক্ট করি। এটা হচ্ছে ওই যে আমরা বিভিন্ন রকমের হচ্ছে গ্রিড বা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ নিতাম না, রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে, এটা হচ্ছে ওই শেপ টুল। তারপর দেখেন এখানে ওই যে হরিজন্টাল টাইপ টুল যেটা ছিল, যেটাতে আমরা বিভিন্ন ফন্ট হচ্ছে ডিফাইন করতাম, সেগুলো হচ্ছে এখানে আছে। তো গ্রাফিক ডিজাইনার এইখানে এসে তার ডিজাইনটাকে তৈরি করেন এই বিভিন্ন রকমের টুল দিয়ে, এবং এই ডিজাইনটা তৈরি করেন বিভিন্ন লেয়ার ব্যবহার করে, বিভিন্ন ফাংশনালিটি ব্যবহার করে। তৈরি করার পরে উনি একটা লিঙ্ক জেনারেট করেন, লিঙ্কটা ক্লায়েন্টের সাথে শেয়ার করেন অথবা আমাদের সাথে শেয়ার করেন। শেয়ার করলে আমরা ওইটা দিয়ে কাজ করতে পারি। সো এইখানে দেখেন আমি অলরেডি আপনাদের জন্য একটা ফিগমার লিঙ্ক আমি রেডি করে রাখছি। ই স্কুল, এই প্রজেক্টটা আমি একটু ওপেন করতেছি। আমি কিন্তু এখনও ফিগমাতে লগ ইন করা নাই। ফিগমা দিয়ে কাজ করতে গেলে আপনাকে ফিগমা প্ল্যাটফর্মে লগ ইন করে নিতে হবে। সো আমি ক্লায়েন্ট আমাকে যে লিঙ্কটা দিছে, ধরেন ক্লায়েন্ট আমাকে এই লিঙ্কটা দিছে, আমি লিঙ্কটা এখানে ওপেন করলাম। এই যে লিঙ্কটা যে এখানে ওপেন করলাম, আমরা কিন্তু এখন এখানে কাজ করতে পারবো না, আমরা জাস্ট এটাকে দেখতে পারবো। তো এখানে আমি একটু জুম করতেছি। জুম করার জন্য কন্ট্রোল আর হচ্ছে মাউসের স্ক্রল আপ যদি দেন তাহলে জুম ইন, কন্ট্রোল মাউসের স্ক্রল ডাউন যদি দেন তাহলে হচ্ছে আপনার জুম আউট। আবার আপনি এটাকে ড্র্যাগ করতে পারবেন, এটা পুরোটাই বিশাল বড় একটা আর্টবোর্ড, আপনি ড্র্যাগ করতে পারবেন। তো আমি একটু জুম করব, জুম করে দেখবো এখানে। দেখেন এই যে আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি, কিন্তু এই ডিজাইনটা এটা একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউআই।
মানে গ্রাফিক ডিজাইনার গ্রাফিক্যালি এটা তৈরি করছে, তো এইটা দিয়ে কাজ হবে না, এটাকে ওয়েব এলিমেন্টে রূপান্তর করতে হবে, ওয়েব ইউআইতে রূপান্তর করতে হবে। তো ওয়েব ইউআইতে এটাকে রূপান্তর করার জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে, সাইন ইন করতে হবে। আমরা সাইন ইন করা ছাড়া এখানে কাজ করতে পারবো না। এই যে বলতেছে সাইন ইন করো, তো চলেন আমি আপনাদেরকে একটু সাইন ইন করে দেখাই। আমার অ্যাকাউন্ট আছে, আমি ফ্রি অ্যাকাউন্টটাতেই আমি হচ্ছে লগ ইন করতেছি। জাস্ট আপনি কন্টিনিউ উইথ গুগল দিবেন, একবার হচ্ছে লগ ইন করলেই হবে। হ্যাঁ, একবার লগ ইন করার পরে যদি লগ আউট হয়ে যায় তখন আবার হচ্ছে লগ ইন করতে হয়, কিন্তু লগ ইন করা ছাড়া কাজ করা যায় না। সো আমি আমার একটা অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। এই যে figma.com লগ ইন করলাম। লগ ইন করলে হচ্ছে আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের সাথে আমি আপনাদের পরে পরিচয় করাচ্ছি। ওকে, এটার সাথে পরে পরিচয় করাবো। তার আগে দাঁড়ান, তার আগে এই যে এই জায়গাটায় আসেন, এই যে এটায় আসেন, এইখানে একটু পেজটা রিলোড দেন। রিলোড দিলে দেখবেন এখন যেহেতু লগড ইন করা আছি, আমাদেরকে এখানে ওরা একটা ড্যাশবোর্ড দিবে, যে ড্যাশবোর্ড থেকে আমরা লেয়ার বাই লেয়ার বা হচ্ছে আমরা বিভিন্ন ফাংশনালিটি বা বিভিন্ন টুলের মাধ্যমে আমাদের এই ডিজাইনটাকে আমরা কী করতে পারবো, ওয়েব এলিমেন্টে রূপান্তর করার জন্য আমরা এখান থেকে কন্টেন্ট গ্র্যাব করতে পারবো। তো এই যে ফিগমা ফাইলটা আমরা ওপেন করছি, এই যে ফিগমা ফাইলটা যে ওপেন করলেন, ফিগমা ফাইল দুই রকমের হয়, ভালো করে খেয়াল করে শুনবেন। ফিগমা ফাইল দুই রকমের হয়, দুই রকমের না, ফিগমা ফাইল একটাই, বাট এইটার হচ্ছে এক্সেসটা অ্যাকচুয়ালি দুই রকমের। একটা এক্সেস হচ্ছে এডিট এক্সেস, একটা হচ্ছে রিড এক্সেস। এডিট আর রিড। এডিট এক্সেস থাকলে কি হবে, এডিট এক্সেস কার কাছে থাকে, গ্রাফিক ডিজাইনারের কাছে মূলত এডিট এক্সেসটা থাকে। উনি যখন এই কন্টেন্টটা তৈরি করে, উনি একটা আর্টবোর্ড নেয়, আর্টবোর্ডের সেকশন বাই সেকশন, লেআউট বাই লেআউট এগুলো বসায়, এগুলো তৈরি করে, তৈরি করার মাধ্যমে পুরো পার্টটাকে উনি ভিজিবল করেন, এবং করার মাধ্যমে উনি একটা লিঙ্ক জেনারেট করেন। লিঙ্কটা দেখেন এইখান থেকেও আমরা চলে জেনারেট করতে পারবো। একটু দাঁড়ানো এইখানেই এক্সপোর্ট, এই যে দেখেন আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ই স্কুল। এই যে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করলে এই ফাইলটা এখন আমরা হচ্ছে যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটাকে আমরা চাইলে একটা কী বলে একটা ফিগমা ফাইল আকারে এক্সপোর্ট করে ডাউনলোড করে ফেলতে পারি আমাদের কম্পিউটারে। ফিগমা ফাইল কিন্তু কম্পিউটারেও ডাউনলোড করা যায়, FIG.fig, এটার এক্সটেনশন .fig থাকে। আর এইখানে আরেকটা পার্ট দেখেন, সেটা হচ্ছে ডুপ্লিকেট টু ইয়োর ড্রাফট। আমাদের কাছে ক্লায়েন্ট এটা শেয়ার করছে ভিউ অ্যাক্সেস দিয়ে। ভিউ অ্যাক্সেস যদি আপনি পান তাহলে আপনি বুঝবেন কীভাবে, দেখেন এখানে অল্প কয়েকটা টুল থাকবে। এই যে এখানে একটা সিলেকশন বা মুভ টুল যেটাই বলেন না কেন, এই টুলটা দিয়ে আপনি কন্টেন্ট সিলেক্ট করতে পারবেন। যখনই আপনি কোনো একটা কন্টেন্ট সিলেক্ট করবেন, ওই কন্টেন্টের এগেনস্টে ওটা লেয়ারটা হাইলাইট হয়ে যাবে। এই যে দেখেন এগুলো লেয়ার, আমার হাতের বাম পাশে যা দেখতে পাচ্ছেন এগুলো লেয়ার। এগুলো এখানে কী হলো, এই যে লোগোটা ধরলাম, এই যে লোগোর লেয়ার সিলেক্ট হয়েছে। হ্যাঁ, শুরু করতেছি, কথা বলেন না কেউ। আর কোন জায়গায় জানিয়েছিলাম, এই যে এখানে দেখেন এক একটা এলিমেন্ট ধরলাম না, এই যে এক একটা লেয়ার সিলেক্ট হয়েছে। দেখেন এই যে প্যারাগ্রাফ টেক্সটটা ধরলাম, এই যে প্যারাগ্রাফের লেয়ারটা সিলেক্ট হয়েছে। সো পার্ট বাই পার্ট এখানে লেয়ার সিলেক্ট হয়, লেয়ার পার্ট বাই পার্ট এখানে যেটাই ধরবো আমরা এক একটা দেখবেন যে লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এই যে ইমেজটা ধরলাম, এই যে ইমেজের লেয়ারটা। তবে এখানে একটা বিষয় খেয়াল করেন, এই সম্পূর্ণ ইমেজটা আপনি নেওয়ার সময় একবারে নেবেন। এই ইমেজটা এটা ভিজুয়ালি ড্র করা, মানে গ্রাফিক ডিজাইনার এটা ড্র করছেন কীভাবে, দেখেন এই লেয়ারগুলো ভাঙে কীভাবে। এই যে ইমেজটা না, ইমেজের উপরে ডবল ক্লিক করলে, আপনি যত ডবল ক্লিক করবেন তত হচ্ছে লেয়ার ভাঙতে থাকবে, যত বেশি আপনি ডবল ক্লিক করবেন তত বেশি হচ্ছে এটা লেয়ার ভাঙতে থাকবে। ভাইয়েরা পুরো অনুগ্রহ করে দেরি করে ক্লাসে জয়েন করবেন না। আমি ক্লাসে আপনাদেরকে লিঙ্ক দেওয়ার 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনারা ক্লাসে জয়েন করবেন। আচ্ছা, এইটাকে আপনার নাহিয়া ঠিক আইডি দিয়ে জয়েন করেন। হ্যাঁ, ঠিক মতন একটা আইডি দিয়ে জয়েন করেন, এটা দিয়ে জয়েন করেন না, অ্যাটেন্ডেন্স না হলে মিস হবে। সো এই জায়গাতে যদি দেখেন, এটা হচ্ছে এই যে ছবিটা, দেখেন আমরা কিন্তু এই ছবিটাকে আলাদা নিব না, আলাদা আলাদা নিব না, এই পুরোটাকে একটা লেয়ার ধরে নেবেন। ওকে, ভালো করে বুঝে নিয়েন, এই পুরোটা লেয়ার হচ্ছে এই যে এটা, এই যে এটা ফ্রেম, এটা। এখানে যদি আমি এটাকে ব্রেক করি লেয়ারটা, দেখবেন আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট অনেক অনেক ছোটো ছোটো অংশ আছে, বাট আমি নেওয়ার সময় পুরোটা একসাথে নিব। এগুলো কাজ করতে করতে আরও ভালো করে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। যেমন এই যে ইমেজটা, এই যে ইমেজটা হচ্ছে একটা ইমেজ হিসেবেই আছে। যেমন ধরেন এই টেক্সটটা ধরলাম, হ্যাঁ টেক্সটটা ধরলাম, এই যে এখানে টেক্সটটা ধরছি, এবার বাটনটা ধরলাম, এখন চাচ্ছি বাটনের ভেতরে টেক্সট ধরবো। সো আমি যদি ডবল ক্লিক করি তাহলে কী হবে, লেয়ার ব্রেক হবে, লেয়ার ব্রেক হয়ে হয়ে ভিতরের আইটেমটাকে ধরতে দিবে। ওকে, আসেন একটু হাতের ডান দিকের যে অপশনগুলো সেগুলোর সাথে পরিচিত হই। তো হাতের বাম দিকে তো লেয়ার, আর নিচের দিকে হচ্ছে টুল।
টুল আছে এখানে। তো আমরা ভিউ এক্সেস দিয়ে কাজ করতেছি। ভিউ এক্সেস, যদি আপনার কাছে ভিউ এক্সেস থাকে, আপনি জাস্ট কন্টেন্টগুলো এখান থেকে গ্র্যাব করে খালি ওয়েবসাইটে বসাতে পারবেন। এই এই যে এখানে যে আর্ট বোর্ডটা দেখতে পাচ্ছি, এখানে যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে মডিফাই করতে পারবো না। আমাদের এগুলো মডিফাই করার দরকারও নাই, কারণ এগুলো মডিফাই করবে হচ্ছে গ্রাফিক ডিজাইনার। তো গ্রাফিক ডিজাইনারের কাছে থাকে হচ্ছে এডিট অ্যাক্সেস। তো আমরা যদি এখানে আস্ক টু এডিটে ক্লিক করি, তাহলে গ্রাফিক ডিজাইনারের কাছে একটা হচ্ছে নোটিশ যাবে, একটা ওয়ার্নিং যাবে, একটা মেসেজ যাবে। সে তখন যদি হচ্ছে আমাদেরকে অ্যালাউ করে, তাহলে আমরা এটা এডিট করতে পারবো, সে যদি এডিট অ্যাক্সেস দেয়। বাট সে অ্যাক্সেস না দিলেও অন্য আরেকটা সিস্টেমে এটাকে এডিট করা যায়, সেটা আমি পরে দেখাচ্ছি। বাট আমাদের এডিট অ্যাক্সেস জাস্ট একটা কারণে দরকার। আমাদের এডিট অ্যাক্সেস দরকার হয় না, বাট একটা কারণে হচ্ছে দরকার। সেটা কী কারণ, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমাদের কাছে এখন ভিউ অ্যাক্সেস শেয়ার করা, এটা একবারে ক্লিয়ার হয়ে যান। ভিউ অ্যাক্সেস যে শেয়ার করাটা বুঝবেন কীভাবে। আমাদের সাথে ভিউ অ্যাক্সেস শেয়ার করা আছে, এটা আমরা বুঝলাম হচ্ছে এই যে দেখেন এখানে অল্প কিছু টুল দেওয়া। আর এই যে এখানে একটা লেখাই আছে কথা, যে আস্ক টু এডিট, মানে এডিট করতে চাও কিনা, তাহলে অ্যাক্সেস চাও, এটা দেখে আমরা বুঝলাম। তো এটা হচ্ছে আমাদের ভিউ অ্যাক্সেস। অ্যাকচুয়ালি আমরা কাজ করবো এই ভিউ অ্যাক্সেস দিয়েই। আসেন হাতের ডান দিকের কিছু অপশনের সাথে পরিচয় করাই। আপনি যখনই কোনো একটা কন্টেন্ট ধরবেন, ফিগমার এই যে হাতের ডান দিকে কী হবে, এখানে একটা হচ্ছে বক্স মডেল দেখাচ্ছে। বক্স মডেলের নিচে যদি আসেন, এখানে একটা উইথ, যে এলিমেন্টটা ধরছেন তার একটা উইথ, তার একটা হাইট হচ্ছে দেখতে পারবেন। এবং অনেকটা পজিশনিংয়ের মতন হচ্ছে টপ থেকে লেফট থেকে কতটুকু সরায় কন্টেন্টটা বসানো হয়েছে সেটাও দেখায়। তারপরে এই যে ওই কন্টেন্টটা হচ্ছে এখানে টেক্সট আকারে দেখাচ্ছে। এবং এই যে টাইপোগ্রাফির পার্টে আরও বেশ কিছু সিএসএস এর হচ্ছে আইডিয়া দিচ্ছে, যেমন এখানে ফন্ট ফ্যামিলি কোনটা ব্যবহার করা হলো, ফন্ট ওয়েট কোনটা ব্যবহার করা হলো, কী করা হলো, ইত্যাদি ইত্যাদি। এখানে আমাদেরকে হচ্ছে কিছু সিএসএস এর সাপোর্টও দিচ্ছে। তো ওরা এখানে যে সিএসএস এর সাপোর্ট দেয়, এগুলো পাওয়া মাত্রই খুশি হয়ে যায় না। এগুলো যে একবারে সবই আপনাকে 100তে 100 হেল্প করবে বিষয়টা এমন না। অনেক কিছুই আছে যেগুলো গার্বেজ, যেগুলো দরকার নেই। তবে এই সিএসএস এর একটা হেল্প পাওয়ার কারণে একটা সুবিধা হবে, অ্যাটলিস্ট আমরা এখান থেকে হচ্ছে কিছু বিষয় কপি পেস্ট করে আমাদের ওয়েবসাইটে খুব দ্রুত বসায় ফেলতে পারবো। আর যদি আপনি ফিগমার প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করেন, এই যে এখানে দেখেন, এইখানে যদি হচ্ছে এই যে ক্লিক করলাম না, এখানে হচ্ছে বলতেছে ওদের ডেভ মোড। তো এইটা যদি আমরা হচ্ছে ব্যবহার করতে চাই, আমাদেরকে কী করতে হবে, পারচেস করতে হবে, এটার ওদের সাবস্ক্রিপশন নিতে হবে। এই ডেভ মোডটা যদি আমরা এনেবল করি, তখন আমাদেরকে না আরও বেশ কিছু হচ্ছে কোড দেখাবে, আরও বেশ কিছু কোড দেখাবে। বাট আবারও বলতেছি, একবারে কোড পেয়েই হচ্ছে খুশি হয়ে যায় না। এই কোডগুলো পাওয়ার পরে এই কোডগুলোর ভিতরে যতটুকু প্রয়োজন ততটুকু বসাইতে হয়, তার থেকে বেশি বসাইতে হয় না। যেমন একটা সিম্পল আইডিয়া দিই, যেমন দেখেন এই যে টেক্সটটা যেটা দেখতে পাচ্ছেন, এই টেক্সটটা দেখেন এখানে ডিসপ্লে, এইটা টেক্সটটা হাইট, প্যাডিং, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, গ্যাপ, ফ্লেক্স, অনেক কিছু দেওয়া। আমার এত কিছু লাগবে না এই কন্টেন্টের জন্য। এখন আপনি মনে করতেছেন, আচ্ছা আমি তো ডেভ মোড পাইছি, পারচেস করলাম, কপি করে কোড খালি নিয়ে বসাই দিব ওয়েবসাইটে। জি না স্যারেরা, এত ইজি না। এখানে ওরা দিয়ে দিছে অনেক কিছুই, বাট যেটা বেস্ট সেটা হচ্ছে আপনাকে বসাইতে হবে। দিয়ে দিছে, এইটার একটা আলাদা সুবিধা বলতে পারেন। আর এই সুবিধাটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ওদের এটা এই ডেভ মোডটা এনেবল করতে হবে, পারচেস করতে হবে। যাই হোক, আমরা ওইটা নিব না, আমরা হচ্ছে ডিজাইন মোডেই আমরা জাস্ট কাজ করব। সো আমরা ডিজাইন মোডেই কাজ করবো। এখানে আমরা বর্তমানে ডিজাইন মোডে দেখতেছি, আর তার সাথে হচ্ছে আমরা ভিউ মোডে দেখতেছি। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এবার দেখাবো আপনাদেরকে। দেখেন এই জায়গাতে আপনি যদি ব্যাক টু ফাইলে ক্লিক করেন, আপনাকে আপনার একবারে ফিগমার মেইন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আপনি যেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছেন সেটা দেখাচ্ছে, আপনি রিসেন্টলি কোন কোন প্রজেক্টে কাজ করছেন, কোন কোন ফিগমা ফাইলে কাজ করবেন সেগুলো একটু দেখাচ্ছে। এইখানে দেখেন আর কিছু হচ্ছে রিকমেন্ডেড, আর কিছু হচ্ছে কুইক লিঙ্ক দিচ্ছে। আমার এটা দরকার নেই, আমি এটা কেটে দিলাম। এই জায়গায় খেয়াল করে দেখেন, আপনি যেই ফিগমা ফাইলে কাজ করবেন সেই ফিগমা ফাইলগুলো এখানে আপনি চাইলে কী করতে পারেন, সেভ করে রাখতে পারেন। এই ফিগমা ফাইলগুলো এখানে সেভ করে রাখলে বেনিফিটটা কী হবে? বেনিফিটটা হবে হচ্ছে আপনার কাছে এখানে থাকলেও আপনি সেটাকে হচ্ছে বারবার রিউজেবল করতে পারবেন, আপনি হচ্ছে বারবার ব্যবহার করতে পারলেন, এই এতটুকুই। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো, খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা আমাদের সম্পূর্ণ ফিগমা ফাইল। এটা ক্লায়েন্ট আমাদেরকে ভিউ অ্যাক্সেস দিয়ে দিছে। ভিউ মানে আমরা জাস্ট সেটা দেখতে পারবো, পড়তে পারবো, এডিট করতে পারবো না। কিন্তু এডিট অ্যাক্সেসও দরকার আমাদের। আপনাদেরকে বলছিলাম নিশ্চয়ই যে এই সমস্ত টেমপ্লেটগুলো গ্রাফিক ডিজাইনাররা বুটস্ট্র্যাপের গ্রিডে ফেলেন। বুটস্ট্র্যাপের গ্রিডে ফেলে ওনারা হচ্ছে ডিজাইন করেন, এবং এই ডিজাইনটা করার পরে এই ডিজাইনটা যখন আমাদের হাতে ওনারা দেন, আমরা ওই গ্রিড অনুপাতে কন্টেন্টটাকে আমরা মেপে মেপে বসাই। যদি বলতে পারেন যে ভাই গ্রিড অনুযায়ী হচ্ছে মেপে মেপে বসালে বেনিফিটটা কী? বেনিফিটটা হচ্ছে রেসপন্সিভ হিসাবে ওইটাকে মেনটেন করাটা খুব পারফেক্ট হয়। এবং এখন বর্তমানে স্ট্যান্ডার্ড বলেন, বর্তমানে হচ্ছে আপনার কি বলে, বর্তমান ট্রেন্ড বলেন, যাই বলেন না কেন, সবাই হচ্ছে, কেউ বুটস্ট্র্যাপ জানুক আর না জানুক,
বুটস্ট্র্যাপের এই গ্রিডটা হচ্ছে তারা জানে, বুটস্ট্র্যাপের গ্রিডটা তারা ফলো করে, কারণ গ্রাফিক ডিজাইনাররা জানে যে তারা নিজের মন মতন যদি হচ্ছে কন্টেন্ট যে কোনোভাবে তৈরি করে, ওই জিনিসটা আমরা ওয়েব এলিমেন্টে রূপান্তর করতে চাই, আমরা হচ্ছে কী করি, অনেক নাকানি চুমানি খাই। আপনার মনে চাইলেও আপনি একটা এলিমেন্ট বসাই দিলেন, কিন্তু আমার তো যখন এটা আমি ওয়েবসাইটে নিয়ে যাব, আমাকে তো রেসপন্সিভ ওয়েতে উপস্থাপন করতে হবে, আমার তো জানতে হবে যে কোন স্ক্রিনে এটাকে কেমন রাখলে ভালো হবে, বা আমার তো বুঝতে হবে যে এটা এই স্ক্রিনে এমন থাকলে ছোট স্ক্রিনে বা বড় স্ক্রিনে কেমন রাখা উচিত। তো এটা যদি সাইজই না থাকে আমি মেনটেন করব কিভাবে, আমি অনুমান করে কত দূর কয়বার মেনটেন করব, আর আমার অনুমান তো সবার সাথে মিলবে না, কারণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডেভেলপাররা বিভিন্নভাবে কাজ করতেছে, কিন্তু কাজ বিভিন্নভাবে করলেও সবাই কিন্তু স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে ঠিকই মেনটেন করতেছে। তো আপনিও যে কোড করবেন, আপনার কোডেরও স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, যাতে করে আপনি বাংলাদেশে বসে কোড করবেন কিন্তু আপনার এই কোডটা যাতে ইউএস, ইউকে, তারপরে হচ্ছে মিডল ইস্ট, জার্মানি বা যে কোনো দেশে, কানাডা, যে কোনো জায়গায় হচ্ছে কী হয়, এটা যাতে হচ্ছে অ্যাকসেপ্ট হয়, এটা যাতে হচ্ছে অ্যাপ্রুভড হয়, হ্যাঁ ঠিক আছে ওর কোডটা ঠিক আছে। তো যাই হোক, গ্রাফিক ডিজাইনাররা আগে নিজের মন মিশায়, মানে মনের হচ্ছে নারী ভুড়ি আর কি, বুঝছেন, মানে নারী নক্ষত্র মিশায় নিজের মতন ডিজাইন করতো, বাট এখন ওনারা অনেকেই এগুলো হচ্ছে ছাড়ান দিচ্ছেন, করেন না। তারা কি করেন, বুটস্ট্র্যাপের গ্রিডটা ফলো করে গ্রিড অনুপাতে হচ্ছে তারা ডিজাইন করেন। আমি আপনাদের কিছু নমুনা দেখাবো, তাকান। দেখছেন এই যে লেআউটটার পুরো বাম পাশটা ফাঁকা এবং পুরো ডান পাশটা ফাঁকা, দেখছেন, তার মানে কি, তার মানে এটা হচ্ছে কন্টেইনারে করা, এই ফুল ওয়েবসাইটটা কন্টেইনারে করা। তারপর আরেকটা বিষয় আসেন, এই যে দেখেন, এই যে দেখছেন এটা একটা আইটেম, তো এই আইটেমটা কতটুকু হচ্ছে কলামে বসাবো, আমি তো আর মানে মুখস্থ করে বসাবো না, কতটুকু করে হচ্ছে বসাবো। তো এই বিষয়গুলো দেখার জন্য না আমাদেরকে হচ্ছে কী লাগবে, আমাদের গ্রিড লাগবে। এটা আমি বলে দিচ্ছি, এটা 3 কলমে বসা, এটা 3 কলম 3 কলম 3 কলম। আপনারা অলরেডি বুটস্ট্র্যাপ করে আসেন, আপনারা দেখছেন বুটস্ট্র্যাপে আমরা কন্টেইনার নেই, তার ভেতরে রো নেই, তার ভেতরে আমরা কলাম নেই, নিয়ে তারপরে কী করি, আমরা এই এলিমেন্টগুলোকে আমরা মেনটেন করি। সো এগুলো সব বুটস্ট্র্যাপের গ্রিডে ফেলা। ফিগমাতে এই গ্রিডটা ডাইরেক্ট দেখা যায় না, এটা একটা সমস্যা। গ্রিডটা ডাইরেক্ট এইভাবে দেখা যায় না। আপনার কাছে গ্রিড যদি আপনি দেখতে চান, আপনাকে হচ্ছে এডিট অ্যাক্সেস আপনার লাগবে। ওই যে যেটা বললাম যে একটা কারণে এডিট অ্যাক্সেস আমাদের লাগে, সেটা কি, সেটা হচ্ছে গ্রিড দেখা। এখন ধরেন আপনাকে কোনো কারণে আপনার ক্লায়েন্ট আপনাকে এডিট অ্যাক্সেস দিল না, আপনি এডিট অ্যাক্সেস চাবেনও না তার কাছে, এডিট অ্যাক্সেস তার কাছ থেকে চাওয়ার কোনো দরকার নাই, বাট আপনি নিজে নিজে এটাকে এডিট অ্যাক্সেস বানায় ফেলতে পারবেন। সেটা কীভাবে হবে দেখেন, এই যে রাইট বাটন, এখানে এসে এই ড্রপডাউনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখছেন ডুপ্লিকেট টু ইয়োর ড্রাফট, জাস্ট এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, এই সম্পূর্ণ ফিগমা ফাইলটাই একটা ডুপ্লিকেট ভার্সন আপনার ড্যাশবোর্ডে দেখবেন মানে আরেকটা হচ্ছে কপি হয়ে যাবে, জাস্ট কপি পেস্ট হয়ে যাবে। এই যে বর্তমানে যেটা নিয়ে আমরা কাজ করতেছি, এই যে যেটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে এইটা, আর এইটারই একটা হচ্ছে কপি ভার্সন আমি আগেই রেডি করে রাখছি, আসেন এইটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই। এইটা দেখেন, এটা হচ্ছে কপি ভার্সন। এই যে কপি ভার্সনটার ভেতরে হচ্ছে দেখেন, এখানে নিচের দিকে দেখছেন অনেকগুলো টুল আছে, এই যে অনেকগুলো টুল আছে দেখেন, মুভ টুল, তারপরে এখানে হচ্ছে আপনার ওই ফ্রেম টুল, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, এই যে হরিজন্টাল টাইপ টুল, এরকম অনেক রকমের টুল আছে। এখন আমরা চাইলে না এখান থেকে কন্টেন্ট মুভ করে ফেলতে পারবো। দেখেন আমি ইমেজটা ধরলাম, ধরে এই যে ইমেজটাকে হচ্ছে আমি সরাই ফেলতে পারতেছি। ওকে, যাই হোক, কন্ট্রোল জেড প্রেস করেন, কন্ট্রোল জেড প্রেস করলে আন্ডু হয়ে যায়, আন্ডু রিডু মনে আছে, তা আন্ডু করে এটাকে আগের অবস্থায় আনলাম। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গ্রিড, এই গ্রিডগুলো কীভাবে আনবেন দেখেন, একবার উপরে দেখছেন, উপরে যে এখানে নাম দেওয়া আছে একটা, এই নামের উপরে ক্লিক করবেন, বা এইখান থেকে এই নামটার উপরে ক্লিক করবেন, এটা একটা সম্পূর্ণ ফ্রেমটা আর কি, এই সম্পূর্ণ আর্টবোর্ডটা এটা সিলেক্ট করবেন, করার পর ডিজাইনে আসবেন, ডিজাইনে এসে একটু নিচের দিকে আসতে থাকবেন স্ক্রল করে, ডিজাইনে এসে নিচের দিকে দেখছেন এখানে দেওয়া যে লেআউট গ্রিড দেওয়া, লেআউট গাইড দেওয়া, লেআউট গাইডে এইখানে এই যে চোখটা দেখছেন, লেআউট গাইডে এই চোখে ক্লিক করবেন, এটা বাই ডিফল্ট অফ করা থাকবে, আপনি এসে এটাকে অন করবেন, যখনই এটা অন করবেন তখনই দেখতে পারবেন যে গ্রিড চলে আসছে, এই যে দেখেন গ্রিড চলে আসছে, দেখা যায় এই যে গ্রিডের 12টা কলম চলে আসছে, যে এই যে 12টা কলম চলে আসছে না, এইবার এইটা দেখবেন, এইটা দেখে দেখে এটার হচ্ছে ভিউ অ্যাক্সেস ওপেন থাকবে, এটার এডিট অ্যাক্সেসও ওপেন থাকবে, এডিট অ্যাক্সেস দিয়ে শুধুমাত্র আমরা হচ্ছে রো কলমের আইডিয়াটা নিব, আর অ্যাকচুয়ালি আমরা কাজ করবো হচ্ছে কোথায়, কাজ করবো এইখানে ভিউ অ্যাক্সেস দিয়ে। ভাইয়েরা পুরো আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা? figma.com-এ আমরা যাব, ক্লায়েন্ট আমাদেরকে একটা লিঙ্ক দিবে, কমেন্ট করে উত্তর দিয়ে, মাইক্রোফোন অন করেন না এখন। সো ক্লায়েন্ট আমাদেরকে একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কটা দিয়ে ফিগমাতে আমরা সাইন ইন করবো, বাস আমাদের হচ্ছে ফাইলটা ওপেন হয়ে যাবে, এবং এরপরে আমরা সেটাকে ভিউ অ্যাক্সেস আর এডিট অ্যাক্সেস, ক্লায়েন্ট আমাদেরকে ভিউ অ্যাক্সেস দিলেও সেটা আমরা ড্রাফট আকারে কপি পেস্ট করে এডিট অ্যাক্সেস বানাবো, দুইটাই আমরা রাখবো পাশাপাশি দুইটা ট্যাবে, এই যে দুইটা ট্যাবে রাখবো, রেখে হচ্ছে আমরা কাজ করবো। বলতে পারেন ভাই এডিট অ্যাক্সেস থাকলে কাজ করতে সুবিধা হবে না, না কাজ করতে সুবিধা হয় না, কেন,
এই যে দেখেন এখান থেকে অনেক সময় হচ্ছে ভুলে আমরা কন্টেন্ট নড়াচড়া করে নষ্ট করে ফেলি, এটা হচ্ছে তখন সমস্যা হয়ে যায়। এই কারণে আমাদের কাজ করবো আমরা হচ্ছে ভিউ অ্যাক্সেস দিয়েই, খালি এডিট আনবো গ্রিডের জন্য। তো দেখেন আমার এখানে ফিগমাটা রেডি মোটামুটি। কাজ শেষে কী করবেন, কাজ শেষে লগ আউট করে ফেলবেন। কাজ শেষে আপনি আপনার হচ্ছে ওই যে ড্যাশবোর্ডে চলে যাবেন, ব্যাক টু ফাইলে ক্লিক করে ড্যাশবোর্ডে যে ওইখান থেকে হচ্ছে লগ আউট করবেন। আপনারা চাইলে ফিগমা, এই যে দেখেন এখানে মানে এখানে তো হচ্ছে ক্লাসে একটা ফিগমা ফাইল দেখাচ্ছি, আপনাদের আরও একটা ইম্পর্টেন্ট বিষয় দেখাই। আপনারা গুগলে সার্চ করবেন এইভাবে, ফ্রি ফিগমা ওয়েবসাইট টেমপ্লেট লেখা ভালো হয়, ওয়েব টেমপ্লেটস লিখে সার্চ করবেন। করলে আপনাদেরকে ফিগমা কমিউনিটি একটা সাইট আছে, এখানে নিয়ে যাবে। এটা ফিগমারই জাস্ট ফিগমা কমিউনিটি আর কি। ফিগমা কমিউনিটি এটা কি, ফিগমা মানে ফিগমাতে যারা এই যে ডিজাইনার হিসাবে কাজ করে তারা অনেকেই অনেক ফ্রি টুল, মানে অনেক ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট এখানে বানায় রেখে দিচ্ছেন। আমরা চাইলে এই সমস্ত টেমপ্লেটগুলো আমরা প্র্যাকটিস পারপাসে ব্যবহার করতে পারি। ব্যবহার করার আগে এই যে ওয়েবসাইট টেমপ্লেটে ক্লিক করবেন আর একটু ফিল্টারিং করবেন যে আমরা হচ্ছে ফ্রি ভার্সন নিব, মানে আমরা কোনো ফিগমা মানে পেইড ভার্সন নিব না, ফ্রিটা নিয়ে কাজ করবো। সেই যে ফ্রিতে ক্লিক করলে না, এখানে দেখেন অনেক হচ্ছে ফিগমা ফাইল আসতেছে, এটা লোড নিতে সময় লাগতেছে। মানে ফিগমারই আর একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফিগমা কমিউনিটি, যেখানে এসে অনেক ডিজাইনারদের তৈরি করা ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট পাবেন। এখানে আপনারা বাসায় অবসর সময় এইখান থেকে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। কোন একটা টেমপ্লেট আপনার যদি পছন্দ হয় বা পছন্দ হচ্ছে কিনা আপনি এটা বাছাই করবেন কিভাবে? আরে ওপেনই তো হয় না, ওপেন হইতে তো অনেক সময় লাগাই দিচ্ছে। ধরেন এই টেমপ্লেটটা, এটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এইটা এখানে ওপেন হবে, একটা স্ক্রিনশট দেখাবে, আর এইখানে হচ্ছে ফিগমা ফাইলটা হচ্ছে ওপেন হবে। দেখেন এখানে হচ্ছে ফিগমা আর্টবোর্ড এটা। তো আমি এটা জুম আউট করতে পারবো, কন্ট্রোল মাইনাস ক্লিক করে, আরে দাঁড়ান কষ্ট হয়ে যাচ্ছে এটা জুম আউট করতে। এই যে দেখেন কন্ট্রোল মাইনাস জুম আউট, কন্ট্রোল মানে কন্ট্রোল প্লাস মাইনাস না করে, না কন্ট্রোল মাইনাস প্লাস না, কন্ট্রোল স্ক্রল আপ, কন্ট্রোল স্ক্রল ডাউন। এই যে এইখানে দেখেন, এইখানে যেটা হয়েছে যে ওরা ওদের ফিগমা ফাইলে কোন কোন কালার ব্যবহার করছে, কোন কোন ফন্ট ফ্যামিলি ব্যবহার করছে সেগুলো সুন্দর করে উল্লেখ করে দিছে। তো অনেক জায়গায় অনেকভাবে অনেক গ্রাফিক ডিজাইনার এটাকে সাজান। অনেকে জাস্ট হচ্ছে একটা বলতে হচ্ছে খালি ডেস্কটপ ভিউ দিয়ে কমপ্লিট করে ফেলেন। অনেকে ডেস্কটপ ভিউয়ের পাশাপাশি হচ্ছে পাশে দেখবেন একটা মোবাইল হচ্ছে লেআউট কেমন হবে সেটাও হচ্ছে তৈরি করে দেন। অনেকে আবার কোন কোন অ্যাসেটগুলো ব্যবহার করা হয়েছে এই প্রজেক্টে সেটাও হচ্ছে আলাদা করে একটা লিস্ট করে দেন। তো আপনি ধরেন ফিগমা কমিউনিটিতে এসে কোনো একটা টেমপ্লেট আপনি চাইতেছেন যে এখান থেকে নিয়ে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন। সো সেটা কীভাবে করবেন, এখানে দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ড্রপ ডাউন পাবেন, এখানে স্টাইল গাইড দেওয়া আর হচ্ছে এখানে হচ্ছে ডিজাইন দেওয়া। এইটা হচ্ছে মেইন ডিজাইন, এই যে এটা হচ্ছে মেইন ডিজাইন। আপনি এখান থেকে এটাকে দেখতে পারবেন, এই যে এখান থেকে এটা দেখতে পারবেন। এখন আপনার দেখার পরে মনে হলো না আমি এই ডিজাইনটাকে কনভার্ট করব, তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে এই যে দেখেন ওপেন ইন ফিগমা। বাট ওপেন ইন ফিগমাতে ক্লিক করার আগে আপনাকে অবশ্যই হচ্ছে লগড ইন করা থাকতে হবে। আমি তো অলরেডি লগড ইন করা আছি। তো এবার যখনই হচ্ছে আমি ওপেন ইন ফিগমাতে ক্লিক করব, ক্লিক করলে কী হবে জানেন, এই যে আমার ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে আমাকে। আরে ফিগমা ড্যাশবোর্ড কই, দাঁড়ান ফিগমা ড্যাশবোর্ডে যাই একটু। আপনাদেরকে কেন এই ফিগমা কমিউনিটি এটা দেখাইতেছি জানেন? কারণ আমি আমার প্রজেক্টটা কমপ্লিট করার পরেই আপনাদেরকে দিব যে যার যার পছন্দ মতন একটা ফিগমা টেমপ্লেট আপনারা চুজ করেন, করে নিজের আপনারা একটা এক্সাম দিবেন। মানে নিজের পছন্দ মতন একটা টেমপ্লেট চুজ করে সেটা ফুল কমপ্লিট করে সাবমিট করতে হবে আপনাদের। সো যখনই আপনি এখানে ওপেন ইন ফিগমাতে ক্লিক করবেন সেইটা ঠিক এরকম ওপেন হয়ে যাবে, এই যে এরকম একটা কী বলে ফিগমা ফাইল আকারে ওপেন হয়ে যাবে। আর ওপেন হয়ে আপনি পরবর্তীতে সেটাকে অ্যাক্সেস করতে পারবেন এই যে আপনার ড্যাশবোর্ড থেকে। যেমন আমি এখানে বেশ কিছু হচ্ছে ফিগমা টেমপ্লেট যেগুলো আমার কাছে ভালো লাগছে, এরকম অনেক ফিগমা টেমপ্লেট এখানে কালেক্ট করে রাখছি। তো আপনারা ওইভাবে এগুলো কালেক্ট করে রাখতে পারবেন, কালেক্ট করবেন। তবে এগুলো কিন্তু আপনাদের এডিট অ্যাক্সেসে চলে আসবে, সবগুলো এডিট অ্যাক্সেসে চলে আসবে। আর এডিট অ্যাক্সেস আসলেও সমস্যা নেই, আপনার চাইলে অনায়াসে এগুলোকে ভিউ অ্যাক্সেসও বানাতে পারবেন। ভিউ অ্যাক্সেস কীভাবে বানাবেন তাই না, মাথায় টেনশন চলে আসে। ধরেন এটা আমার একটা টেমপ্লেট এডিট অ্যাক্সেস, এটা আমি ভিউ অ্যাক্সেস কীভাবে বানাবো, কারণ আমার কাজের জন্য আমি জানি যে ভিউ অ্যাক্সেস দরকার আমাদের সবচেয়ে বেশি। রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করছেন না, লিঙ্কটা হচ্ছে কপি করে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। সেভ করে রাখলেন, করার পরে আপনি বর্তমানে ফিগমাতে যে জিমেল দিয়ে লগ ইন করছেন সেটা লগ আউট করেন।
আর এই লিঙ্কটা নতুন একটা জিমেল দিয়ে কী করেন, ফিগমাতে লগ ইন করে ওপেন করেন, বাস আপনার কাছে চলে আসবে এটার ভিউ অ্যাক্সেস। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? মানে ফিগমার এডিট ভিউ কোনো ব্যাপারই না, আপনারা আপনাদের মতন করে এটাকে মেনটেন করতে পারবেন। চলেন আমরা এবার আমাদের প্রজেক্টে কাজ করি। তো এখানে এডিট আর এখানে ভিউ অ্যাক্সেস, আর এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। তো সবার প্রথম কাজ হবে প্রজেক্ট ফোল্ডারটাকে আগে একটু রেডি করে নেওয়া। আর আমি আপনাদের সাথে এই ফিগমা ফাইলটা শেয়ার করে দিব ইনশাআল্লাহ, এটা শেয়ার করে দিব। ভাইয়েরা পুরো শুনেন, আমি এইখানে একটা লিঙ্ক দিচ্ছি, দেখেন গুগল মিটে। এইটা হচ্ছে টাইনি ওয়ান, এটা প্রজেক্টের নাম টাইনি ওয়ান। এটা হচ্ছে পিএসডি ফাইল, আর এইখানে হচ্ছে ভিডিও দেওয়া। ভিডিও কিন্তু একটা না, এখানে ভিডিও অনেকগুলো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভিডিও এখানে দেওয়া। টাইনি ওয়ানের এই প্রজেক্টটা আপনারা 1 সপ্তাহ সময় নেবেন, সময় নিয়ে আপনারা ফুল কমপ্লিট করবেন। আমি সম্ভবত বুটস্ট্র্যাপের 4 অথবা 5 দিয়ে করছি এটা, আর আপনারা বুটস্ট্র্যাপের বর্তমান লেটেস্ট ভার্সন দিয়ে এই প্রজেক্টটা করবেন। চিন্তা করার কোনো কারণ নাই, হালকা পাতলা কয়েকটা ক্লাস চেঞ্জ হবে, বাদ বাকি যা আছে সব আগের মতোই। তো আপনারা এই লিঙ্কটা সবাই কপি করে নেন। কপি করে নেওয়ার পর একটু খেয়াল রাখেন, আমি যে পেস্ট করে দিচ্ছি এখানে আপনাদের যাতে শুরু শেষ এক না হয়ে যায়। আচ্ছা রাখেন, আমি এটা লাগলে আবার দিচ্ছি, এটা আমি আবার দিচ্ছি আপনাদেরকে। এইখানে আবার দিয়ে দিলাম। এইখান থেকে নেন, কথা বললেন না এখন। কী ব্যাপার, লাস্টের লিঙ্কটা ঠিক মতন আসতেছে না কেন? লাস্টের লিঙ্কটা কেমন জানি আসতেছে। আচ্ছা আমি একটু চেক করে দেখি এটা ওপেন হয় কি না। আচ্ছা ওপেন হয়েছে, কোনো প্রবলেম হয় নাই, গুড। সবাই এইখান থেকে এটা হচ্ছে সেভ করেন পুরোটা, এটা ধরে পুরোটা হচ্ছে একবারে সেভ করেন। পিন করে দিলাম, আলাদা করে কোনো জায়গা দিব না, যার যা দরকার এখান থেকে নিয়ে নেন। কাজ একটাই, টাইনি ওয়ানটা হচ্ছে ফুল কমপ্লিট করে 1 সপ্তাহের ভিতরে জমা দেবেন। আর ক্লাসে হচ্ছে আমরা স্কুল করব, বাসায় এক্সট্রা একটা পড়া টাইনি ওয়ান দিয়ে দিলাম, বাস এই দুটো শিখেন ইনশাল্লাহ। আমি আশা করি যে আপনাদের কোনো জায়গায় কোনো প্রজেক্টে আপনারা ইনশাল্লাহ আটকাবেন না। তো আমরা এখন আমাদের কাজ শুরু করব। ফিগমা ফাইলটা রেডি, কাজ শুরু করার আগে টেমপ্লেটটা একটু রেডি করব। মেটা ট্যাগগুলো আমরা কিন্তু ব্যবহার করার চেষ্টা করব, তাহলে বিষয়টা খুব ভালো হয়। সো আমরা যে প্রজেক্টটা করতেছি ওই রিলেটেড হচ্ছে এখানে একটা টাইটেল লিখে দিব। আমাদের প্রজেক্টের নাম স্কুল, সেই স্কুল লিখে দিলাম। ডেসক্রিপশনেও আমি আপাতত ডামি কন্টেন্ট দিচ্ছি, আপনারা সুন্দর করে হচ্ছে এটাকে সাজাবেন। বিভিন্ন রকমের কিওয়ার্ড আপনারা হচ্ছে দিতে পারেন এখানে। অথরের এই জায়গায় আমার নাম থাকলো, আর এই মেটা ট্যাগের সাথে তো আপনাদের পরিচয় আছেই। এই মেটা ট্যাগের সাহায্যে ওয়েবসাইটটা আমরা রেসপন্সিভ করতেছি। 2টা মেটা ট্যাগ বাদ দেওয়া যাবেই না। এক, এই যে কার্সেট UTF-8, আরেকটা হচ্ছে রেসপন্সিভনেসের সাপোর্ট। টাইটেলের পার্টে বলে দিলাম স্কুল, এটা বলে দিলাম। এখানে বুটস্ট্র্যাপের ফাইলগুলো কানেক্টেড, বুটস্ট্র্যাপের মিনি ফাইটটা কানেক্টেড। আচ্ছা আপাতত মিনি ফাইটটা না, বুটস্ট্র্যাপের নর্মাল CSS যেটা সেটা কানেক্ট করেন, কারণ এখন আমাদের অনেক কিছু ইনস্পেক্ট করে কোড দেখতে হবে। এটা আমাদের style.css, যেখানে আমরা কাস্টম কোড করব। এটা আমাদের media.css, সো মিডিয়া কোয়েরি এখানে বসানো আছে অলরেডি। আর এখানে বুটস্ট্র্যাপের JS এর ফাইল, বান্ডেল ফাইলটা নেওয়া হয়েছে। এটার ভিতরে আমরা জানি যে 2টা ফাইল আছে বান্ডেলের, এটার ভিতরে 2টা JS ফাইল থাকে। আর আমাদের কাস্টম স্ক্রিপ্টের জন্য যদি কোনো কাস্টম স্ক্রিপ্ট প্রয়োজন হয় তাহলে script.js, এগুলো আপাতত কিছু লাগবে না। এটা আমাদের কাস্টম script.js এর পার্টটা। একটা নোট নিছি এখানে, এই নোটটা নেওয়ার উদ্দেশ্য কি, এখানে আমরা আমাদের মতন করে বেশ কিছু বিষয় নোট করব যেগুলো প্রয়োজনীয়। এই নোট আমাকে হেল্প করবে বিভিন্ন জায়গায় হারায় না যাওয়ার। সেখানে নোট কি করব, সবার প্রথমে এখানে আমরা নোট করব ধরেন কোন কোন কালার এই ওয়েবসাইটে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। এই ওয়েবসাইটে কি, আমি আগে একটু কালার থিওরিটা আপনাদের মনে করা দিই। আপনাদের কি মনে আছে যে একটা ওয়েবসাইটে 2টা থেকে 3টা কালার ব্যবহার করা হচ্ছে UI UX এর রুলস?
এর থেকে বেশি কালার ব্যবহার করা উচিত না। বাট এই ওয়েবসাইটটাতে না ওরা অনেকগুলো কালার ব্যবহার করা হয়েছে, কালার ব্যবহার করছে, বাট আমরা করবো না ওইটা। সো আমি এখানে কালার নামে একটা নোট নিলাম, আর এই জায়গাটায় এসে আমি কালারগুলোকে একটু কপি করে নিব, যাতে করে আমার বারবার ব্যবহার না করতে হয়, বারবার যাতে ওয়েবসাইটে না আসতে হয়। সো আমরা যদি একটু কালার থিওরি নিয়ে পড়াশোনা করি বা কালার নিয়ে একটু যদি আমরা দেখি, এখানে একটা লোগোতে দেখেন একটা টেক্সট আছে, এখানে একটা কালার আছে। সো একটু ডবল ক্লিক করলে এটা ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হলে আমাদের এটা ধরতে সুবিধা হবে। এই যে ব্রেকডাউন হয়েছে। আর আমরা যদি একটু প্রপার্টি পার্টে যাই, এখানে দেখেন একটা নেভি ব্লু কালার ব্যবহার করা হয়েছে। আমি এই নেভি ব্লু কালারটা আমার এই ওয়েবসাইটে ব্যবহার করব না, সো এটা নিলাম না। কেন নিচ্ছি না এখানে আবার বলে দিচ্ছি। এই ওয়েবসাইটের এই টেমপ্লেটটাতে অনেকগুলো কালার ব্যবহার করছে ওরা, ব্ল্যাক, গ্রিন, অরেঞ্জ বা রেড কালার, তার ভেতর আবার নেভি ব্লু, তারপরে এখানে আবার অ্যাশ কালার। এত কালার একটা ওয়েবসাইটে যায় না। কালারের রুলস হচ্ছে একটা ওয়েবসাইটে 2 থেকে 3টা কালার যাবে। সো আমি এই 2 থেকে 3টা কালারের ভেতরে এই ফুল ওয়েবসাইটটা কমপ্লিট করব, আপনারাও করবেন এবং এই রুলসগুলো আমার সাথে শিখবেন আপনারা। এখন গ্রাফিক ডিজাইনার যদি ভুল করে অনেকগুলো কালার দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা চেষ্টা করব ক্লায়েন্টকে বুঝাই এটা 2টা থেকে 3টা কালারে নিয়ে আসতে। আর যদি ক্লায়েন্ট এগুলো না মানে, তাহলে ক্লায়েন্ট যা মন চায় হয়ে যাক, এখানে যা আছে আপনি ওইভাবেই করে দিবেন তাকে। বাট অ্যাকচুয়ালি আমরা তো চাই যে স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে। সো আমি এখানে ওই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করতেছি। সো এখানে এই বুকস, এই লেখাটার উপরে ধরেন, দেখেন এখানে ব্ল্যাক কালার। সো ব্ল্যাকে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম না, এটা হচ্ছে কপি হয়ে গেছে। এই ব্ল্যাক কালারটা BLSCকে ব্ল্যাক লেখে এইখানে আমি একটু সেভ করে রাখতেছি। এইভাবে করে আসেন ওয়েবসাইটে কালারগুলো নিয়ে যাই। এখানে দেখেন একটা গ্রিন কালার আছে, ডার্ক গ্রিন। এই কালারটা উপরে কপি করেন, এটা হচ্ছে আমরা সেভ করবো, GREEN, গ্রিন। কালার কপি পেস্ট করা ফিগমাতে অনেক ইজি। এখানে একটা রেড কালার আছে, এলিমেন্টটাকে ঠিক মতন এই যে মুভ টুল দিয়ে এলিমেন্টটা ঠিক মতন ধরবেন। এখানে দেখেন একটা হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল দিয়ে গ্র্যাব করে এটাকে আপনি আপনার স্ক্রিন অনুপাতে সেট করবেন আর কি। কন্ট্রোল স্ক্রল আপ স্ক্রল ডাউন দিয়ে জুম ইন জুম আউট করা যায়। আবার অল্টার দিয়ে হচ্ছে অল্টার হচ্ছে স্ক্রল ডাউন, মানে স্ক্রল আপ স্ক্রল ডাউন দিয়ে উপরে নিচে যাওয়া যায়। এই যে আমি নিচে যাচ্ছি, এই যে আমি উপরে যাচ্ছি, এই জুম ইন জুম আউট করলাম এই। আর হ্যান্ড টুল দিয়ে যেটা করা যায়, একবার ধরে হচ্ছে ড্র্যাগ করে স্ক্রিনে সেট করা যায় এলিমেন্টটাকে। সো আমি মুভ টুল হচ্ছে ধরলাম। আবার পাশে আর একটা কমেন্ট টুল আছে, এটা দিয়ে কমেন্ট করা যায়, মানে গ্রাফিক ডিজাইনারের জন্য কমেন্ট করে রাখা যায়। এখানে আমাদের কমেন্ট করার প্রয়োজন নেই, আমরা মুভ টুল দিয়ে খালি কন্টেন্টগুলো ধরবো। সো আমার এই কালারটা সিলেক্ট করতে হবে। আমি মুভ টুলে সিলেক্ট করে ওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন যে ওর লেয়ারটা এখানে হাইলাইট হবে, এই যে এটা ওর লেয়ার। আর এইখানে দেখবেন প্রপার্টিজের পার্টে ওর কালারটা, ওর আরও কিছু কোড আনুষঙ্গিক দিয়ে দিবে। এটা আমি আপাতত রেড নাম লিখতেছি, বাট আমার মনে হয় না এটা রেড, এটা অন্য একটা কালার আর কি। আর কি কালার আছে দেখি। সো এই যে ব্ল্যাক কালার, এটা তো একটু আগে নিলাম। এইখানে আবার হচ্ছে যে 2টা কালার দেওয়া। সো ডবল ক্লিক করবেন, ব্রেকডাউন করে দিবে ব্ল্যাক কালার। এইখানে হচ্ছে এই যে এইটার আবার ব্রেকডাউন করতে পারতেছে না সে। এখানে গ্রিন কালার আছে, একসাথে লেখছে। এটা হচ্ছে ঠিক মতন, মানে কি বলে, লেয়ারও এটা ডিফাইন করা হয়নি, এই কারণে এই টেক্সটটা ঠিক মতন সিলেক্ট করতে পারতেছি না। দেখি এটা ধরি, ব্ল্যাক কালার। তারপরে এইখানে দেখেন, এখানে আবার ব্যবহার করা হয়েছে হচ্ছে এই যে গ্রিন কালারটা, মানে ওই গ্রিন কালারটাই এখানেও ব্যবহার করা হয়েছে। গ্রিন কালার ব্যবহার করা হয়েছে, তার সাথে হচ্ছে টেক্সটও তো ব্ল্যাক না, আচ্ছা একটা বর্ডার আছে এখানে, একটা বর্ডার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর টেক্সটের কালার হচ্ছে হোয়াইট। তো হোয়াইট কালার কমন, ওইটা এমনি ব্যবহার করতে পারবো আমরা, সমস্যা হবে না। আমরা এই ওয়েবসাইটে 3টা মেইন কালার দিয়ে কাজ করব। আমি আবার বলে দিই আপনাদেরকে, আমি সমস্ত টেক্সটের কালার এখানে ব্ল্যাক দিব। দেখেন এই টেক্সটটা ধরেন, এটা একটু নেভি ব্লু। আবার এই টেক্সটটা দেখেন, এটা অ্যাশ কালার। সো আমি এখানে এগুলো করবো না, আমি সম্পূর্ণটাই হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে করে ফেলবো। ব্ল্যাক কালার ব্যবহার করব, এটা একটা পার্ট গেল। আচ্ছা আসেন আরেকটা বিষয়, আমাদের এই ওয়েবসাইটে বাটন থাকবে, মেনু থাকবে, বিভিন্ন জায়গায় হোভার থাকবে। তো এই সম্পূর্ণ ওয়েবসাইটে হোভারের জন্য কোন কালারটা ব্যবহার করবেন আপনি এটা আগেই সিলেক্ট করে ফেলবেন। আপনি প্রথমে দেখবেন এখানে যে ওরা কোনো হোভার ইফেক্ট ব্যবহার করছে কিনা। যেমন দেখেন এই যে একটা বাটন আছে, এই যে একটা বাটন আছে। এই ওয়েবসাইটটা তৈরি করার একটা রুলস হচ্ছে, বা একটা স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে, এই ওয়েবসাইটে যতগুলো বাটন আছে সবগুলো বাটন একটা কমন কালারের অধীনে চলে আসবে। এই যে বাটনগুলো, এগুলো কমন একটা স্টাইলের অধীনে চলে আসবে। এটার হোভারটাও কমন একটা স্টাইলে চলে আসবে। যদি বিশ্বাস না হয় তাকান, এই যে এখানে যা বাটনটা দেখতে পাচ্ছেন, দেখেন ওই বাটন আর এই বাটনটা একই রকম। একটু দেখাই, একটু ক্লিক করলাম, দেখেন এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কালারটা। সেম এই বাটনটা ধরেন, এইটারও ব্যাকগ্রাউন্ড ওই একই কালার। একটু ডবল ক্লিক করে ওর টেক্সট রিলেটেড কন্টেন্টগুলো একটু পড়ি আমরা।
ফন্ট ফ্যামিলি রোবোটো 416 পিক্সেল। ডবল ক্লিক করে এটা ধরেন, দেখেন এটাও রোবোটো 416 পিক্সেল। কি বুঝলেন? একটা ওয়েবসাইটে যতগুলো বাটন থাকে সবগুলো বাটন একটা কমন স্টাইলে মেনটেন করতে হয়। এটা হচ্ছে ওয়েবসাইটের একটা রুলস। আর এই বাটনগুলোতে যে হোভার দিবেন সেটাও হচ্ছে একটা কমন স্টাইলে মেনটেন করতে হবে। হ্যাঁ, বড় জোর চাইলে একটা ওয়েবসাইটে 2 রকমের 2টা ভ্যারিয়েন্টে বাটন থাকতে পারে, বাট আমি এখানে যা দেখতে পাচ্ছি এই বাটনগুলো একই ভ্যারিয়েন্টের, সো আমি হোভারেও একই রকম স্টাইল দিব। এই যে দেখেন এই বাটনগুলো সেম। তো আপনাকে বাটনগুলো কমন করে রিউজেবল করে তৈরি করতে হবে। এটা একটা বিষয় গেল। তো আমরা এখানে বাটনে কী দিতে পারি আমরা একটু দেখে নিই। এখানে বাটনে ওরা আলাদা করে কোনো হোভার দেয় নেই, সো আমি চাইতেছি এই বাটনে বা আমার হচ্ছে মেনুতে যত জায়গায় হোভার আছে, হোভারে আমি এই রেড কালারটা ব্যবহার করব, এই রেড কালারটা। এটা আচ্ছা, এটা গেলো মোটামুটি আপাতত কালারের একটা পার্ট। আরও বেশ কিছু কালার আছে, সেটা নিয়ে পরে হচ্ছে দেখব। এখন আসেন ফন্ট, FAMILY, ফন্ট ফ্যামিলি নিয়ে একটু একটা রিসার্চ করে নিই। ফন্ট ফ্যামিলির রিসার্চ আপনাদেরকে আবার মনে করাই দিচ্ছি, একটা ওয়েবসাইটে UI/UX এর রুলস অনুযায়ী 2টা বা 3টা ফন্ট ফ্যামিলি ব্যবহার হতে পারে, এর থেকে বেশি না। দেখি ওরা কয়টা ফন্ট ফ্যামিলি ব্যবহার করছে। এখানে দেখি, এটার উপরে ডাবল ক্লিক করেন, এখানে রুবিক নামে একটা ফন্ট ফ্যামিলি ব্যবহার করছে। এই যে এই জায়গায় এই মেনুতে ব্যবহার করছে হচ্ছে পপিন্স, এইখানে বাটনের ভেতর ব্যবহার করছে রোবোটো। তার মানে 3টা ডিফারেন্ট হয়ে গেল। আর কি, পপিন্স পপিন্স পপিন্স, এইখানে হচ্ছে রোবোটো, এখানে কী ব্যবহার করছে পপিন্স, এই জায়গায় পপিন্স। সো আপনি দেখলেন 3টা ফন্ট ফ্যামিলি আছে। এবার আপনাকে রিসার্চ করতে হবে কি, যে কোন ফন্ট ফ্যামিলি সবচেয়ে বেশি ব্যবহার করছে। আমি এই রুবিক ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করবোই না ওয়েবসাইটে। বলতে পারেন কেন? কারণ শুধু লোগোতে এটা ব্যবহার হয়েছে, আর কোনো জায়গায় ওর কাজ নেই। অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে এই পপিন্স, মানে এই যে পপিন্স যেটা দেখতে পাচ্ছেন, আর হচ্ছে রোবোটো দিয়ে এই কাজ হয়েছে। এই যে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করেন, রোবোটোটা কপি হয়ে গেল, রোবোটো। মানে পপিন্স আর রোবোটো ব্যবহার হয়েছে। চলেন এই দুইজনের ভ্যারিয়েন্ট একটু দেখে আসি, যে মানে কয়টা ভ্যারিয়েন্ট আছে ওদের। সো এখানে পপিন্সের 400, রোবোটোরও 400। সো এখানে একটু লিখে রাখলাম সংক্ষেপে 4 মানে 4 দিয়ে বুঝাচ্ছি 400। তারপরে এটা দেখি, এটা হচ্ছে 400। এইখানে আবার হচ্ছে একটা 700 400, মানে এটা পপিন্সের 700। সো 4 7 4 4, এখানে একটা পপিন্সের 500, পপিন্সের 400। তার মানে পপিন্সের 4 5 7, 400 500 700। আর কি হয়েছে, পপিন্সের 700, এইখানে 500 400 500। হ্যাঁ, এগুলো তো মোটামুটি নিলামই আমরা, 500 400 700 এগুলো নিছি আমরা অলরেডি। 700 400 নিছি, 700 400 এগুলো সব নিছি। তার মানে রোবোটোর 400 আর হচ্ছে পপিন্সের 400 500 700, এই 3টা ভ্যারিয়েন্ট এগুলো ব্যবহার হয়েছে। তাহলে যেহেতু এগুলো ব্যবহার হয়েছে, এগুলো আমরা আমাদের ওয়েবসাইটে কাজে লাগাবো। আর কাজে লাগানোর জন্য আপনাদের রিউজেবল ব্লকের কনসেপ্ট আছে মাথায়? রিউজেবল ব্লক না থাকলে যারা প্রথম শুনতেছেন একটু খেয়াল করে শুনেন। এমনভাবে সিএসএসটাকে মেনটেন করতে হবে যাতে একই জিনিস বারবার ব্যবহার করা যায়। সো ওইটারই হচ্ছে ব্যবহারটা এখন দেখতেছিলাম আমরা, এখানে রিসার্চ করতেছিলাম। যেমন এই যে দেখলাম বাটন এমনভাবে বানাবো যাতে আবার অন্যান্য বাটনগুলো হয়ে যায়। আমি এগুলো নিয়ে আরেকটু পরে আপনাদের আরও ডিটেলস বোঝাবো। দেখেন এই আইটেমটা এমনভাবে বানাবেন যাতে এইটা কপি পেস্ট করলে বাকি আইটেম হয়ে যায়। তারপরে এই আইটেমটাও হচ্ছে এমনভাবে বানাইতে হবে যাতে কপি পেস্ট করলে বাকিটা হয়ে যায়। আবার এইখানে দেখেন একটা রিউজেবল আছে, দেখছেন? এই যে অনলাইন কোর্স আর টেস্টিমোনিয়াল, এই দুইটা সেম। যদি একটু অ্যালাইনমেন্ট ভুল করছে, এটা অ্যালাইনমেন্ট সেন্টারে হবে, এটা অ্যালাইনমেন্ট সেন্টারে রাখে নাই, ভুলে হয়তো বা সরাই ফেলছে। এইটা আর এটা অ্যালাইনমেন্ট সেন্টারে হবে, বাট হুবহু একই স্টাইল। বুঝবেন কীভাবে? এই যে ধরার পরে তাকান, এই যে দেখেন এখানে পড়েন পপিন্স 736, ক্লিক করেন, পড়েন পপিন্স 736, সেম স্টাইল। তো এগুলো দেখলাম যে রিউজেবল কোনগুলো করা যায়। আর আরেকটা রিউজেবলের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় শেখেন, সেটা হলো বডি। style.css এ বডিটাকে প্যারেন্ট ধরে আমরা যদি কি করি, কিছু কমন কোডিং এখানে আগের থেকেই দিয়ে দিই, তাহলে কি হয়, বারবার লিখতে হয় না। বডিতে কোন জিনিসটা হচ্ছে লিখে দেওয়া যায়, বডিতে প্যারাগ্রাফ বা সবচেয়ে বেশি এই ওয়েবসাইটে যে জিনিসটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে ধরে লিখে দেওয়া যায়, প্যারাগ্রাফের স্টাইল, অথবা হচ্ছে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয়েছে। যেমন দেখেন পপিন্স 400 সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, যে প্যারাগ্রাফ দেখছেন এখানে, প্যারাগ্রাফে পপিন্স 400।
মানে পপিন্স 400টাই সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। চলো না আগে ফন্ট ইন্টিগ্রেট করে নিয়ে আসি। আর ফন্ট ইন্টিগ্রেশনের পার্টটা দুইভাবে করা যায়, সিডিএন দিয়েও করা যায়, ডাউনলোড করেও করা যায়। ডাউনলোড করে করাটা সবচেয়ে বেস্ট, বাট আপাতত আমি আজকে সিডিএন দিয়ে করতেছি। সো আমরা গুগল ফন্টে চলে যাব, GWGLE গুগল ফন্টসে চলে যাব। এখান থেকে আমরা সিডিএন নিয়ে যাব। ভাইয়েরা পুরা গুগল fonts.google.com ওয়েবসাইটে চলে আসছি। এবার এইখান থেকে ফন্ট যা যা লাগবে সেগুলো নিব কীভাবে, এই যে নোট করে রাখছি না, ওইখান থেকে দেখে দেখি। সো পপিন্স, আচ্ছা রোবোটো 400, রোবোটো লাগবে শুধু 400, রোবোটোটা নিয়ে যাই। এই সার্চের পার্টে এসে লিখবেন ROBO, কিন্তু দেখেন রোবোটো কিন্তু অনেকগুলো আছে, রোবোটো ফ্লেক্স, রোবোটো মোনো। আপনারা ভুলে একটা নিতে যে আরেকটা নিয়ে নেন, এটা করেন না। আমাদের লাগবে এই যে রোবোটা, এটা। সো রোবোটোতে ক্লিক করেন, গেট ফন্টে ক্লিক করেন, গেট এমবেড কোডে ক্লিক করেন। আমরা জানি এই গুগল ফন্টে কিছু কিছু ফন্ট আছে একটা নেওয়া যায়, আবার কিছু কিছু আছে বাছাই করে করে নেওয়া যায়, আবার কিছু কিছু আছে যে সব একবারে নিতে হয়। সো আমরা এইখান থেকে আমাদের রোবোটও সবগুলো লাগবে না, রোবোটও জাস্ট 400টা লাগবে। তো সো ফুল এক্সিস্ট না, ওয়ান ভ্যালু দিয়ে এই যে 400টা শুধু নিয়ে যাবে, এই যে 400টা। ঠিক আছে, ওয়ান ভ্যালু রোমান ইটালিক, এটা ফুল এক্সিস থাক। রোবোটও জাস্ট রেগুলারটা লাগবে দেখে এটা ওয়ান ভ্যালু রাখলাম। আর উইথ হচ্ছে এই ওয়ান ভ্যালুই থাকুক। আর এইখান থেকে দেখি লিঙ্ক দেওয়া আর ইম্পোর্ট দেওয়া। ইম্পোর্ট দিয়ে দেখাইছিলাম আপনাদেরকে আগে, দেখাই নেই। আসেন আজকে ইম্পোর্ট দিয়ে দেখাবো। এই যে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটা কপি করবেন। রোবোটো 400 ভ্যারিয়েন্টের হচ্ছে এটা, চলে আসছে এখানে। এটা কপি করবেন, কপি করে বসাবেন কই, এটা বসাইতে হয় হচ্ছে style.css এ। এখানে একটা কোড কমেন্টিং করেন, ফন্ট লিঙ্কস, এই যে এখানে বসাই দিলাম ফন্টের লিঙ্ক। এটা বসাইছি রোবোটো। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি ডিক্লারেশন। এই যে এটা ছাড়া কাজ হবে না। সো ফন্ট ফ্যামিলি ডিক্লারেশনটা নিলাম, নিয়ে আপাতত একটু নোট করে রাখলাম এখানে রাখলাম, এটা পরে কাজে লাগাবো। রোবোটো নেওয়া শেষ। এটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে ব্রাউজ ফন্টে যে আবার নতুন করে যেটা লাগবে সেটা নেব। পপিন্স লাগবে, লেখেন পপ, এই যে পপিন্স চলে আসছে। সো পপিন্সের গেট ফন্ট এমবেড। পপিন্সের আবার দেখেন মাল্টিপল ভ্যালু আলাদা করে চুজ করা যায়। সো এখান থেকে এটা অফ করেন। পপিন্সের লাগবে হচ্ছে 400, 500, 700, এই 3টা ভ্যালু লাগবে। ইম্পোর্টে যান, এই যে ইম্পোর্টে একটা লিঙ্কের থ্রুতেই 3টা চলে আসছে। পপিন্সটাকে উপরে রাখলাম, পপিন্সে 400, 500, 700। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পপিন্সের ফন্ট ফ্যামিলি ডিক্লারেশন, এটা। এই তো এবার পরের ধাপ। তো ওয়েবসাইটের বডিতে যদি কিছু কমন কোড করে দেওয়া যায়, সেটা বারবার ব্যবহার করা যায়, তাই না? সো এখানে লেখেন ফন্ট ফ্যামিলি। আমরা দেখলাম পপিন্স সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, সো এখানে বডিতে পপিন্স ফন্ট ফ্যামিলিটা ডিক্লেয়ার করে দিলাম। এটার বেনিফিট কি? এটার বেনিফিট হচ্ছে বারবার পপিন্স বাই ডিফল্ট সব জায়গায় চলে আসবে। বলতে পারেন ভাইয়া তাহলে সব জায়গায় তো দরকার নাই, যেখানে দরকার নেই সেখানে কি করব? যেখানে দরকার নেই সেখানে আলাদা করে রোবোটো কল করব, বাস, তাহলেই এটা ওভারল্যাপিং হয়ে যাবে। এটা একটা পার্ট। আর কমন কোডিংয়ের আরও কিছু বিষয়, যেমন ফন্ট সাইজ হচ্ছে বাই ডিফল্ট 16 পিক্সেল, এটা ধরে দিই আমরা। প্যারাগ্রাফ অনুপাতে হচ্ছে কাজ করবে, প্যারাগ্রাফের ডিফল্ট যেটা থাকে না, যে সাইজগুলো, ওই সাইজগুলো ধরে এখানে ডিফাইন করে দেবেন, অনেক কিছু সহজ হয়ে যাবে। সো পপিন্স 16, ফন্ট ওয়েট কত থাকে প্যারাগ্রাফের বাই ডিফল্ট বলেন তো? 400। আর তার সাথে এবার কালার, সবচেয়ে বেশি কালার কোনটা ব্যবহার হয়েছে এইখানে? তো টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক, বাই ডিফল্ট সবগুলো দিব, এর জন্য ব্ল্যাকটা এখানে কল করে দিলাম। দেখেন আমি কমন সিএসএসটা অনেকটা এখানে নিয়ে চলে আসলাম। index.html এ কাজ এখনও করি নাই, কমনটা ডিক্লেয়ার করলাম, এখন হচ্ছে index.html এ কাজ শুরু করব। বাট এইটার কাজ শুরু করার আগে আপনারা কি একটা নতুন টপিক শিখতে চান কিনা, যেটার নাম হচ্ছে সিএসএস ভ্যারিয়েবল। একটা বিষয় দেখেন, আমি এখানে এসে
H1 দিয়ে একটা টেক্সট লেখেন। আমি কোনো সিএসএস করিনি, বাট আপনারা জানেন যে বুটস্ট্র্যাপ থেকে এটার উপর একটা সিএসএস চলে আসে। ওয়েবসাইটে এসে লেআউটে আমরা একটু রিলোড দিলাম। এবার এটা একটু ইনস্পেক্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপ থেকে আসছে সিএসএসগুলো। আর এইখানে নতুন আরেকটা বিষয় হচ্ছে আজকে শেখাবো, সেটা হচ্ছে সিএসএস ভ্যারিয়েবল। এই যে দেখেন এই টেক্সটের যে কালারটা, এই কালারটাকে রিউজেবল করা হয়েছে আরও বেশি। কিভাবে? একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, সেই ভ্যারিয়েবলের ভিতরে এই কালারটাকে রাখা হয়েছে, পরবর্তীতে সেই কালারটার ভ্যারিয়েবলটা কল করা হয়েছে। এটা দেখাইতেছি জাস্ট এই আইডিয়াটা দেওয়ার জন্য যে বুটস্ট্র্যাপে বহু 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 জায়গায় সিএসএস ভ্যারিয়েবল ব্যবহার করে ওরা কাজ করছে। কেন এটা করছে? এটা করার বড় বেনিফিট হচ্ছে সিএসএস ভ্যারিয়েবলের মাধ্যমে আপনি কোডের রিউজেবিলিটি আরও বেশি বাড়াতে পারবেন। সাধারণত সিএসএস ভ্যারিয়েবল আমরা কোথায় করি? আমার ওয়েবসাইটে কিছু জিনিস আছে যেগুলো বারবার ব্যবহার হয়। আপনারা বলতে পারবেন সেই বিষয়গুলো কোনটা? একটা ওয়েবসাইটে কিছু বিষয় থাকে যেগুলো বারবার ব্যবহার হয়, বলতে পারবেন সেটা কোনটা? যেমন ওয়েবসাইটের কালার, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার। ওয়েবসাইটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, মানে কালার রিলেটেড যে বিষয়গুলো না, এগুলো সবচেয়ে বেশি হচ্ছে ব্যবহার হয় বারবার। এখন বলতে পারেন ভাই এই যে বারবার যে ব্যবহার হচ্ছে, আমরা তো কালার কোড ব্যবহার করি। একটু চিন্তা করেন, কালার কোড ব্যবহার করেন ভালো কথা, কিন্তু এই কালার কোডটা বারবার আপনাকে হচ্ছে বের করতে হবে, বা কালার কোডটা কিন্তু মনে রাখাটাও আপনার কিন্তু সহজ না। এখন আমি যদি এই কালার কোডটাকে একটা নাম দিয়ে কোনো একটা জায়গায় সেভ করে রাখি, আর ওই নামটাকে যদি আমি কল করি, তাহলে কি বিষয়টা সহজ হবে না? অ্যান্সার দেন, ইয়েস নো দিয়ে অ্যান্সার দেন। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কিনা? আমার ওয়েবসাইটে যেই বিষয়গুলো রিউজেবল হতে পারে, সেগুলোকে আমি একটা নাম দিয়ে সেভ করে রাখলাম। ভ্যালু মাথায় থাকে না, কিন্তু নাম কিন্তু মাথায় থাকে। এবার যদি আমি সেই নামটাকে কল করি, তাহলে কিন্তু সেটাকে আমি বারবার ব্যবহার করতে পারবো। আর এই কনসেপ্টের উপরেই হচ্ছে সিএসএস ভ্যারিয়েবল কাজ করে। আপনারা কি আমার গিটহাব অ্যাকাউন্টটা ফলো করে রাখছেন? চলেন আমার গিটহাব অ্যাকাউন্টে নিয়ে যাই আপনাদেরকে একটু পড়াশোনা করাই। আমি এখানে বেশ কিছু ডকুমেন্ট দিয়ে রাখি, বেশ কিছু বিষয় দিয়ে রাখি, যাতে করে আপনাদেরকে পড়ানো যায়। সো আজকে আপনাদেরকে এখান থেকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে সিএসএস ভ্যারিয়েবল। আপনাদেরকে এইটা লিঙ্কটা আমি দিছি, আর এখান থেকে একটু পড়াই। এই যে দেখছেন টেক্সটের কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কালারগুলো, এগুলো সব সিএসএস ভ্যারিয়েবল দিয়ে মেনটেন করা। একটু কোড দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। সিএসএস ভ্যারিয়েবল কিভাবে কাজ করে? সিএসএস ভ্যারিয়েবল দিয়ে কাজ করার জন্য সবার প্রথমে আপনাকে রুট ডিক্লেয়ার করতে হবে। রুট কোলন দিয়ে রুট, এবং এর ভিতরেই আপনাকে ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবলের এগেনস্টে ভ্যালু ডিক্লেয়ার করতে হবে, মানে ভ্যারিয়েবল এবং ভ্যালু। তো ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করার জন্য দুইটা হাইফেন দিয়ে একটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে, এরপরে কোলন দিয়ে একটা ভ্যালু আপনি এর ভিতরে রেখে দিবেন। যেমন দেখেন এখানে কিছু কালার, ভাইয়ের উপরে দিয়ে খেয়াল করি। সো আমরা এইখানে বিভিন্ন যে কালার কম্বিনেশনগুলো আমরা পাচ্ছি, এই ওয়েবসাইটে হচ্ছে বেশ কিছু রিউজেবল বিষয় আছে। এগুলোকেই আমরা কি করব? আমরা সিএসএস ভ্যারিয়েবলের মাধ্যমে মেনটেন করব। তো সিএসএস ভ্যারিয়েবলের মাধ্যমে মেনটেন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, রুট ডিক্লেয়ার করবেন আগে। রুটে আপনার ভ্যারিয়েবল নেম আর ভ্যালু থাকবে। এরপরে আপনার যেইখানে দরকার হবে সেই ভ্যালুগুলো কল করবেন কীভাবে? যেমন আমার ফন্ট ফ্যামিলি দরকার, সো ফন্ট ফ্যামিলি লিখে var লিখে আমি ওই ফন্ট ফ্যামিলিটাকে হচ্ছে কল করে দেবো। আসেন এরকম একটা দুইটা একটু প্রয়োগ আপনাদেরকে করে দেখাই। এইখানে তো একটা রিউজেবল ব্লক করলাম, এটাকে আরও বেশি রিউজেবল করা যায়, সেটাকেই এখন দেখাবো আপনাদের। এই বডির উপরে কোলন RWT রুট লেখা, সেকেন্ড ব্র্যাকেটে স্টার্টিং আর এন্ডিং। সো এখানে এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন না, এই কালারগুলোকে আমি একটু এখানে দেখেন ক্রিয়েট করতেছি, দুইটা হাইফেন দিয়ে BLSCK ব্ল্যাক নামে, এত বড় দিব না, BLA দিলাম, একটু সংক্ষেপে লিখতেছি।
অথবা সংক্ষেপে লিখলে এটা মানে মনে থাকবে না। সো এখানে ব্ল্যাক বলুন, ব্ল্যাকের ভ্যালু, এই যে ব্ল্যাকের ভ্যালু দিয়ে দিলাম। এরপরে ধরেন হচ্ছে দুইটা হাইফেন দিয়ে GREEN, গ্রিন, গ্রিন দিয়ে তারপর হচ্ছে গ্রিনের ভ্যালু। এরপরে রেড লিখলাম, রেড লিখে রেডের ভ্যালুটাকে হচ্ছে আমি সেভ করলাম। তারপরে আর কি কি রিউজেবল আছে, যেমন এই যে দেখেন ফন্ট ফ্যামিলি পপিন্স, এটাকে রিউজেবল করা যায়। দুইটা হাইফেন দিয়ে লিখলাম হচ্ছে পপ, লিখে কতটুকু, এই যে এতটুকু, এই যে এটা 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 এতটুকু পার্ট এখানে হচ্ছে রাখলাম। আরেকটা হচ্ছে রোবোটো, সো রব নামে আরেকটা দিয়ে এখানে ডিক্লেয়ার করতেছে, এই যে রোবোটো। এইটা মজার বিষয় হচ্ছে এবার এটাকে রিউজেবল করে করে আমরা কাজ করতে পারবো। সো এইখানে দেখেন রুট দিয়ে ডিক্লেয়ার করছেন, তো এবার হচ্ছে এইখানে কি কাজ হবে দেখেন, ফন্ট ফ্যামিলি var ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিং সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে নেন, ভারের ভেতরে দুইটা হাইফেন দিয়ে, ওর ভ্যারিয়েবলের নাম কি ছিল, আমরা এখানে ফন্ট ফ্যামিলি ব্যবহার করবো পপিন্স, লেখেন এই যে পপ, এই যে চলে আসলো। দেখছেন এই এতটুকু কথার মাধ্যমে পুরো এই পার্টটাকে আমি হচ্ছে এখানে কানেক্ট করে ফেলতে পারলাম। আর এই যে এইভাবে কোড দিয়ে দিয়ে লেখা তো বিরক্তিকর, সো আমি ওকে নামটা হচ্ছে BLACK রেডি করে রাখছি, ওটা কল করে দিলাম, দেখেন রিউজেবল। আসেন এটা একটু চেক করি যে এটা আসলেই প্রয়োগ হইলো কিনা। এই যে একটা H1 আছে, তো সো বডিতে যেহেতু দিছি এটার উপরে চলে আসবে এই জিনিসটা। সেভ, ওয়েবসাইটে এসে পেজটা রিলোড, এই যে দেখেন এটা আপডেট হয়ে গেছে। এই যে দেখেন দেখেন এই যে পপিংসটা বডি থেকে পাইছে, এই যে CSS ভ্যারিয়েবলের মাধ্যমে কালারটাও পাইছে, বাট অন্য একটা কারণে এখানে আপাতত হচ্ছে দেখতে দিচ্ছে না, বাট কালারটাও পাইছে। সো এইভাবে করে করে আমরা রিউজেবল ব্লক ব্যবহার করে ফেলতে পারবো। এইটারই কিছু ব্যাখ্যা আমি এইখানে দিছি, আপনারা এই পার্টটা নিয়ে পড়াশোনা করবেন, W3 স্কুল অন্যান্য ওয়েবসাইট থেকেও দেখবেন, আমিও কিছু নোট রাখছি, এগুলোও দেখবেন এখানে। এটা লাইভ প্রিভিউ আর এটা হচ্ছে CSS ভ্যারিয়েবলের কিছু ডিক্লারেশন, আপনারা এটা পড়বেন, আমি আর ব্যাখ্যা করব না এখান থেকে। লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা আপনাদের আলাদা একটা SW সাবমিট করবেন এই টপিকের উপরে। ওকে, সো আমার ফন্ট ফ্যামিলি নেওয়া ডান, মোটামুটি কমন যে পার্টগুলো ছিল সেটাও বেশ কিছু বিষয় নেওয়া ডান। এখন ওয়েবসাইটে এনে পার্ট বাই পার্ট বিষয়টাকে বসানো। আমি এটাকে এই জিনিসটার নাম মনে আছে আপনাদের, ডেভ টুল, আমি একটু নিচে রাখি, নিচে রেখে কাজ করি ডেভ টুলটাকে। এখানে কিছু কমন বিষয়, ফন্ট ফ্যামিলি আর হচ্ছে কালারগুলো রিউজেবল হবে দেখে এগুলোকে কমন CSS দিয়ে মেনটেন করে নিলাম। এবার আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটের লেআউটের পার্টে আমরা কাজ শুরু করবো। আচ্ছা, কাজ শুরু করার আগে কী করতে হবে, সবার প্রথমে একটু সেকশন ডিফাইন, টোটাল কয়টা সেকশন হবে দেখেন, হেডার একটা সেকশন, হেডার পরে ব্যানার একটা সেকশন, এখানে দুইটা আলাদা সেকশন। দেখে মনে হতে পারে ভাই এটা তো দুইটা তো একই ব্যাকগ্রাউন্ডে, তো দুইটা কি একটা সেকশনের ভিতর হবে কিনা, না, দুইটা একটা ব্যাকগ্রাউন্ডে থাকলেও একটা সেকশন হবে না। এইটা হচ্ছে আলাদা একটা সেকশন, এর পিছনে যেই ব্যাকগ্রাউন্ড কালার, ব্যানারের পিছনে ওই সেম ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সেম, মানে আরেকটা হচ্ছে সেকশন জাস্ট আলাদা। সো আমরা এখানে সিমেন্টিক মার্কআপ ব্যবহার করব, কোড কমেন্টিং করব, কোডের রুলসগুলো যা যা আছে সব ব্যবহার করবো এখানে। সো এখানে হেডার একটা সেকশন হবে, ব্যানার একটা সেকশন দুইটা, এখানে হচ্ছে ফিচার একটা সেকশন তিনটা, কোর্স একটা সেকশন হবে চারটা, টেস্টিমোনিয়াল একটা হবে পাঁচটা, ফুটার টপ ফুটার বটম এখানে আরও দুইটা আছে, এই তো 7টার মতন হচ্ছে একটা সেকশন। তো এটাকে আমরা করবো কীভাবে, HTML CSS বুটস্ট্র্যাপ মিডিয়া কোয়েরি সব কিছু মিলায়, এবং যদি এখানে জাভাস্ক্রিপ্টেরও কোনো ব্যবহার থাকে সেটাও আমরা করে ফেলবো, বা বুটস্ট্র্যাপ কম্পোনেন্টসের মাধ্যমে কিছু করতে পারলে সেটাও আমরা করে ফেলবো, করে করে আমরা সামনে আগাবো। তো সবার প্রথম কাজ হচ্ছে এই পার্টটাকে, প্রথম পার্টটাকে নিয়ে আগে কাজ করা। আমরা একটা একটা সেকশন ধরবো, সেই পার্টটাকে পুরোটা কমপ্লিট করবো, তারপরে পরে যাব। একটা একটা করে সেকশন কমপ্লিট করলে বেনিফিট কী হবে, কোনো ভুল থাকবে না, রিউজেবল ব্লকগুলো আরও বেশি করে ব্যবহার করা যাবে। সো আমরা সবার প্রথমে এই হেডারটাকে আগে তৈরি করব। আমরা হেডারের লেআউটটা যদি দেখি, দেখা যায় হেডারটা হচ্ছে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে আসছে, যদিও এখানে একটা ভুল হয়েছে, দেখেন এই যে লোগোটা এইখানে না, লোগোটা হচ্ছে এই কলামের মানে একবারে কন্টেইনারের হচ্ছে লেফট সাইড বরাবর থাকার কথা ছিল, এখানে কোনো একটা কারণে ভুলে এক কলাম ফাঁকা দেওয়া হয়েছে। বলতে পারেন ভাই এটা ভুল কেন হলো, এটা তো হইতেও পারে, ঠিক না, এটা ঠিক হয় নাই, এটা ভুলই হয়েছে। কেন ভুল হয়েছে দেখেন, এইখানে যদি এক কলম ফাঁকা থাকে এই লাস্টেও একটা কলম ফাঁকা থাকার কথা, কিন্তু এই দিকে দেখেন ডান দিকে কোনো কলম ফাঁকা নাই,
একবারে কন্টেইনার বরাবর হচ্ছে ডান দিকের ডান আইটেমগুলো চাপানো, তার মানে এই বাম সাইডের বাম আইটেমগুলো হচ্ছে একবারে কন্টেইনার বরাবর চাপানো থাকবে। এখানে একটা বিষয় শিওর হয়ে গেছি আমরা এটা দেখেই, যে দেখেন একবারে দুই দিকেই হচ্ছে ফাঁকা, তার মানে এই ফুল ওয়েবসাইটটার লেআউটটা কন্টেইনারে করা হবে। তো আমরা কীভাবে কাজ শুরু করব? আমরা সবার প্রথমে একটা সিমেন্টিক মার্কআপ নিব, প্রত্যেকটা সেকশনের জন্য একটা সিমেন্টিক মার্কআপ নাম্বার 1। সিমেন্টিক মার্কআপ নেওয়ার পরে আমরা এই যে দুই পাশ থেকে জায়গা ছাড়ছে, সো আমরা তারপরে একটা কন্টেইনার, তো কন্টেইনারের পরে রো কলাম। হেডারের জন্য রো কলাম লাগে না, হেডারের জন্য হচ্ছে রো কলাম না নিলেও চলে। সো এখানে আমরা হেডারটার কাজটা আসেন একটু একটু করে করা শুরু করি। সবার প্রথমে কোড ফর্মেটিং, হেডার স্টার্ট, এবং তারপরে হবে হচ্ছে আমাদের হেডারের এন্ড, হেডার স্টার্ট হেডার এন্ড, এবং এখানে হেডারের সিমেন্টিক মার্কআপ হেডার। তো এই হেডারটা নেওয়ার পরেই আমরা দেখলাম যে এই যে দুই পাশ থেকে জায়গা ছাড়া, তার মানে এখানে একটা কন্টেইনার হবে। সো CONTAINER, বুটস্ট্র্যাপের কন্টেইনার ক্লাস, যার কাজ হচ্ছে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দেওয়া। সো অনেকে এখানে রো কলম নিতে পারেন, যদি রো কলম নেন তাহলে রোর ভেতরে 12 কলম নেবেন, 12 কলম। বাট আমি এখানে রো কলমটা নিচ্ছি না, আমরা চাইলে হেডারে রো কলম বাদ দিয়ে করতে পারি। সো এই কারণে আমি হচ্ছে হেডারে রো কলম নিলাম না। আচ্ছা, এখন কি হবে? আমাদের গেট বুটস্ট্র্যাপে চলে যাব, ওইখানে হচ্ছে আমাদের হেডার তৈরি করা আছে, তাই না? ওইখান থেকে আমরা হচ্ছে হেডারটা নিয়ে আসবো, হেডারের কম্পোনেন্টসটা, আমরা নিয়ে আসবো। দেখেন এখানে এই যে ন্যাপবার, সরি হেডার না, ন্যাপবার কম্পোনেন্টস, এই ন্যাপবার কম্পোনেন্টসটা আমরা নিব। এই যে এখানে একটা ন্যাপবার বানানো আছে, এটাই কপি করেন, এই যে কপিতে ক্লিক করলাম, এটা কপি হয়েছে, এটাই এখানে পেস্ট করে দেন। একটা কোড ফরম্যাটিং করে নিলে ভালো হয়। এখানে হেডার আর এখানে হচ্ছে ন্যাভ বার একটা কোড ফরম্যাটিং করে নিতে পারেন। আরে কি হচ্ছে, ন্যাভবার স্টার্ট, ন্যাভবার এন্ড, এভাবে কোড ফরম্যাটিং করে নিয়েন, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। আর ওর অ্যালাইনমেন্ট একটু ঠিক করে দিই আমি। এই যে শুরু হয়েছে ফাইজলামি, এবার ঠিক হয়েছে। আচ্ছা, অনেক বেশি গ্যাপ তাই না? কন্ট্রোল এ, ইনডেন্টেশনটা কমাই দিই, ভিউ ইনডেন্টেশন 2, কন্ট্রোল এ, ভিউ ইনডেন্টেশন কমাই দিলে অযথা স্পেসিংগুলো কমে আসে, তখন কাজ হয় সুবিধা হয় এগুলোকে অল্প জায়গা মেনটেন করতে। ওকে, একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইছিলাম, আমি এটা একটু পরে কাজ করতেছি VS কোডে না অন্য কিছু? এটা সাবলাইম টেক্সটে কাজ করতেছি, আপনারা চাইলে যে কোনো এডিটর ব্যবহার করতে পারেন, তবে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করেন না, ওইটা ভালো লাগে এখন আর বেশি একটা ভালো না। সো আপনারা চাইলে সাবলাইম টেক্সট, আপনারা চাইলে VS কোড, আপনারা যা মন চায় অন্য কিছু চাইলে ব্যবহার করতে পারেন। তাবু তো স্যার কিছু ডিফারেন্স তো থাকবে, মানে অল্প ছোটখাটো ডিফারেন্স একটু কম হইতে পারে বলছো, তো এই সাবলাইম টেক্সট আমরা ইউজ করবো? করো না, সমস্যা নাই তো, কিন্তু আমি যখন রেকর্ডিং করব তখন কেউ কোনো কথা বইলো না, তাহলে ভিডিওটা নষ্ট হয়ে যায় অনেক সময়। ওকে, হেডারের শুরু, হেডারের শেষ, কন্টেইনারের শুরু, কন্টেইনারের শেষ, ন্যাভবারের শুরু, ন্যাভবারের শেষ। আমরা এটা বসাইছি, এখানে ন্যাভের এখানে একটা কাস্টম ক্লাস বসাই দিবেন, কারণ এটা অনেক সময় কাজে লাগে, CNAV। তো এই হচ্ছে আমার ভিতরে আরেকটা কন্টেইনার ফ্লুইড, তার ভেতরে হচ্ছে এখানে ন্যাভবারটা। সো এই যে অ্যাঙ্কর ট্যাগ, যে এই জায়গাটা হচ্ছে লোগোর জন্য, এই যে অ্যাঙ্কর ট্যাগের এই জায়গাটা লোগোর জন্য আমরা একটা কোড ফরম্যাটিং করে নিব। এখানে লোগো একটা কোড ফরম্যাটিং থাকবে, এবং এই যে ন্যাভবার টেক্সটটা, এটা আমরা যদি একটু ওয়েবসাইটে যাই, যে যদি পেজটা রিলোড দিই, আমরা এই যে ন্যাভবার টেক্সটটা দেখতে পাচ্ছি, এই যে ন্যাভবার টেক্সট যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই টেক্সটটা, আর এই হাইপারলিঙ্ক রেফারেন্সে কোন জায়গার লিঙ্ক দিতে হয়, হোম পেজের। সো আমাদের হোম পেজটা হচ্ছে index.html, সেটা লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। খেয়াল রাখবেন সবসময় লোগোতে, এই যে লোগোর এখানে, এটা তো অ্যাঙ্কর ট্যাগে নেওয়া, এই যে ন্যাভবার টেক্সট দেওয়া আছে, এটা আমরা ফেলে দিয়ে আমাদের মতন করে কন্টেন্ট আমরা সাজাবো। বাট এই যে হাইপারলিঙ্ক রেফারেন্স, এখানে index.html দিয়ে দিতে হয়। তাহলে কি হয়, লোগোতে ক্লিক করলে ওয়েবসাইটের হোম পেজটা রিলোড নেয়, যে কোনো ওয়েবসাইটের লোগোতে ক্লিক করে দেখবেন আপনাকে হোম পেজে নিয়ে যাবে। কীভাবে নেয়, এই যে ইন্ডেক্স পেজটা এখানে কানেক্ট করা থাকে, এটা একটা কাজ গেল। এরপরে বাটন, এই যে বাটনটা, এটা কোনটা? এই বাটনটা হচ্ছে রেসপন্সিভ হেডারের বাটন।
আমরা যদি একটু এই যে টগল ডিভাইসে ক্লিক করি, ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে একটা বাটন আছে। সো এই হচ্ছে হেডারের রেসপন্সিভনেস। ধরেন বড় স্ক্রিনে আসলে হেডারে আমরা সম্পূর্ণ আইটেম দেখতে পাচ্ছি, বাট ছোট স্ক্রিনে যখনই আসবেন তখন একটা বাটন আসবে, এটা একটা টোগলারে ক্লিক করলে দেখতে পারবেন যে হচ্ছে হেডারের আইটেমগুলো সব নিচে নিচে চলে আসছে। সো এটাকে মেনটেন করা হয়েছে কীভাবে? প্রথমত খেয়াল করে দেখেন, এখানে বলা আছে ন্যাপবার এক্সপান্ড এলজি। ন্যাপবার এক্সপান্ড এলজি এটার মানে হচ্ছে এলজি স্ক্রিনে ন্যাপবারটা এক্সপান্ডেড অবস্থায় থাকবে। আমরা যদি এলজি স্ক্রিনে যাই, ন্যাপবারটা এক্সপান্ডেড অবস্থায় দেখতে পারতেছি। আর এইখানে এলজি স্ক্রিনের কথা বলা আছে। আমরা জানি বুটস্ট্র্যাপের মাধ্যমে কোনো একটা স্ক্রিন দিয়ে যদি আমরা কমান্ড দিই, সেই কমান্ড উপরের স্ক্রিনগুলোতেও কাজ করে। আমরা বললাম ন্যাপবার এক্সপান্ড এলজি, তার মানে ন্যাপবারটা এলজি স্ক্রিনে এক্সপান্ডেড অবস্থায় থাকবে, মানে মেনুটা হচ্ছে সরাসরি আইটেমগুলো সরাসরি দেখা যাবে। আর যখন হচ্ছে এলজির ছোট স্ক্রিনে চলে আসবে, তখন হচ্ছে এই যে এরকম একটা টোগলারের ভেতরে চলে আসবে, তখন এই টোগল বাটনে ক্লিক করলে দেখা যাবে। সো এক্সপান্ডেড অবস্থায় থাকবে এলজি স্ক্রিনে এক্সপান্ডেড অবস্থায় থাকবে। আর এলজির উপরেগুলোতে কী হবে? এলজির উপরেগুলোতেও এক্সপান্ডেড থাকবে। কোনো একটা স্ক্রিনে কমান্ড দিয়ে রাখলে তার উপরেগুলোতেও সেই কাজটাই সে করে। বাট তার নিচের স্ক্রিনে কী হবে? কলাপস হয়ে যাবে। তার নিচের স্ক্রিনে ন্যাপবার এক্সপান্ড এইখানে হচ্ছে এলজি বলা, সো এমডিতে যদি যাই দেখবো কলাপস অবস্থায়। কিন্তু যদি আমরা চাই আমরা চেঞ্জ করতে পারি, আমরা বলতে পারি ন্যাপবার এক্সপান্ড এমডি। যদি ন্যাপবার এক্সপান্ড এমডি বলি, এটার মানে হচ্ছে এমডি স্ক্রিনেও এবার এক্সপান্ডেড অবস্থা থাকবে। এই যে আমরা বর্তমানে এমডি স্ক্রিনে আসি, রিলোড দিলাম, এক্সপান্ডেড অবস্থা দেখা যাচ্ছে মেনু আইটেমটা। দেখতে ভালো লাগতেছে? মোটেও না। তো এটাকে ডিফল্ট যেটা এলজি আছে ওইভাবেই রাখে। তার মানে বড় স্ক্রিন বলতে এক্সট্রা লার্জ এবং তারপরে হচ্ছে এক্সট্রা লার্জ এবং লার্জ, এই তিনটা স্ক্রিনে ন্যাপবারটা এক্সপান্ডেড অবস্থায় থাকবে। কিন্তু এমডি এবং তার নিচের স্ক্রিনগুলোতে আসলে সব এই টোগলার বাটনে চলে আসবে। বাটনে ক্লিক করলে আমরা আইটেমটা দেখতে পারবো। এরকম হয়ে মেনটেন হবে। আচ্ছা, এটা গেল একটা পার্ট। এবার পরের পার্টটা হলো এই যে দেখেন এখানে একটা বাটন দেওয়া আছে, বাটনের ভিতরে একটা আইডি দেওয়া, এই যে একটা আইডি দেওয়া। এটা তো একটা বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস, এবং আপনাদের মনে থাকার কথা, যখনই কোনো বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস ব্যবহার করতে হয়, যদি এখানে কোনো আইডি থাকে অবশ্যই আইডিটা চেঞ্জ করতে হয়। আইডিটা আসলে কি করতেছে দেখেন, এখানে একটা বাটন, আর এই হচ্ছে আমাদের মেনুটা। এই যে div ul li দিয়ে মেনু তৈরি করা। সো এই যে মেনুটা যেটা দেখতে পাচ্ছেন, এই মেনুর ভিতরে যে আইডিটা আছে সেই আইডিটা কল করা হয়েছে এই টার্গেটের ভেতরে। এখন কল করে কি হইলো? কল করে এই যে এই কলাপসের কাজটা করতেছে। মানে আপনি যখন এই বাটনে ক্লিক করবেন তখন তো ও আপনাকে কি করবে? কলাপস করে একটা আইটেম দেখাবে, ও মেনু আইটেমটা দেখাবে। ওইটাই হচ্ছে এখানে কানেক্টেড। এইটা হচ্ছে ওই মেনুর ডিফটা, ওই ডিফটাই এইখানে হচ্ছে আইডি দিয়ে কল করা। সো যখনই আমরা এই বাটনটাতে ক্লিক করতেছি তখনই ওই জিনিসটাকে, ওই মেনুর হচ্ছে যে ডিফটাকে, সেটাকে সে হচ্ছে আমাদেরকে কলাপস করে করে দেখাইতেছে। সো এই আইডিটা চেঞ্জ করতে হবে কীভাবে? সো এটা ডবল ক্লিক করেন, Ctrl+C, Ctrl+H প্রেস করেন। Ctrl+C মানে কপি করা, আর Ctrl+H মানে হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করা। সো আমি কপি করলাম হচ্ছে ন্যাপবার সাপোর্টেড কন্টেন্ট এটাকে, আর এটাকে পরিবর্তন করে দিব NSC নাম দিয়ে এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করলে এই যে এই আইডিটা আরও যত জায়গায় কল হয়েছে সব জায়গায় একবারে চেঞ্জ হয়ে যাবে। রিপ্লেস অল চেঞ্জ হয়ে গেছে। এটা সেভ করেন। সেভ করার পরে ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন, রিলোড দিয়ে এখানে ক্লিক করেন। যদি দেখেন এইটা কাজ হচ্ছে না, আইটেম কলাপস করতেছে না, তার মানে আপনি আইডিতে ভুল করছেন। ওকে, দেখেন এখানে ভুল করে দেখাই। আমি এখানে আইডিটা এক নামে রাখলাম, আইডিটা কিন্তু এক নামে, আর এখানে হচ্ছে অন্য নামে কল করা। এই যে অন্য নামে কল করা, এখন দেখবেন আর কাজ করবে না। ক্লিক করেন, আর কাজ করবে না। সমস্যা কি? সমস্যা হচ্ছে আইডিতে ভুল, আইডি কলিং ভুল। রিলোড, এবার দেখবেন আবার ঠিক মতো কাজ করতেছে। ওকে, আরে জুম ইন হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন। সো এই হচ্ছে আমার div ul li আমরা মেনু বার তৈরি করছি না আগে, একটা ডিভ নিতাম মেনু নামে, তারপরে ul li দিয়ে। সো এই যে এখানে যে ডিভটা দেখতে পাচ্ছেন, এইখানে এসে একটা কাস্টম ক্লাস দিবেন মেনু নামে একটা কাস্টম ক্লাস থাকবে, তার ভেতরে ul li থাকবে। এইখানে আমরা আমাদের মেনু আইটেমগুলো বসাবো। লাস্টে একটা ফর্ম দিছে ওরা, একটু বড় স্ক্রিনে যাই, এখানে একটা ফর্ম দেওয়া, বাট আমাদের এখানে ফর্ম নাই। আমাদের এখানে একটা বাটন দেওয়া আছে, সাইন ইন একটা বাটন। এটার বানানটা ভুল আছে, বাট অ্যাকচুয়ালি এখানে একটা হচ্ছে বাটন হবে। এই বাটনটার কাজটা কি? এই বাটনে ক্লিক করলে ধরেন হচ্ছে একটা
সাইন ইন ফর্ম দিবে আপনাকে, সেটা হচ্ছে মোডাল দিয়ে বা অফ ক্যানভাস দিয়ে বা অন্য কোনো সিস্টেমে আনতে পারি আমরা। সো এখানে একটা ফর্ম থাকবে আর কি, মানে একটা জাস্ট একটা বাটন থাকবে। সো এই যে ফর্মটা, লাস্টের ফর্মটা, এটা পুরোটা বাদ দিয়ে দেন। বাদ দিয়ে এখানে SIGN সাইন ইন BTN স্টার্ট লেখেন, এই কোড কমিটিং করেন, করে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারেন অথবা হচ্ছে একটা বাটন নিতে পারেন। দুইটার যে কোনোটা নিয়ে আমরা সাইন ইনের কাজটা করতে পারি, অথবা সাইন ইনের জন্য অন্য একটা পেজেও পাঠাইতে পারি আমরা আমাদের ইউজারকে। সো এই টেক্সট আমি নিব কীভাবে দেখেন, ডবল ক্লিক করেন, Ctrl+C, কপি হয়ে গেছে, এখানে পেস্ট। বাট এটা ভুল আছে বানান, এটা ঠিক করে দেন, SIGN সাইন ইন। আপাতত একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একটা সাইন ইন হচ্ছে টেক্সট নিলাম। আচ্ছা, এখানে মেনু আইটেম 1 2 3 4 চারটা আছে, চারটা না আর একটা বেশি নেন, 5টা নেন। হোম নামে একটা রাখবো, ধরেন এটা আমাদের হোম পেজ, এটা আমাদের হোম পেজ, অন্যান্য পেজগুলো দেয় নাই ক্লায়েন্ট, এটা দিছে, এটাই করবো। সো এখানে মেনু আইটেমগুলো বসাবো কই, এই যে UL LIA ওরা সব করেই রাখছে, আপনি খালি কাজ করবেন। এখানে হোমের পরে একটা LI, এটা ঠিক আছে, এই LIটা লাগবে না, এই ড্রপ ডাউন দরকার নাই, এটা বাদ। এই পরের LIটাও লাগবে না, এটা বাদ। সো এখানে সেকেন্ড যে LIটা আছে এটা কপি করে 1 2 3 4 চারটা কপি পেস্ট করে বসানোর পরে আমাদের নামগুলো আমরা ঠিকমতো নিয়ে আসেন। সো এই যে বুকস, এটা সিলেক্ট করে Ctrl+C দিয়ে এখানে এসে Ctrl+V সিলেক্ট করে Ctrl+C Ctrl+V Ctrl+C Ctrl+V, এটা হচ্ছে কপি পেস্ট করে অনেক মজা পাবেন, অনেক ফাস্ট কাজ করতে পারবেন। আমি হোম একটা অতিরিক্ত রাখলাম হোম পেজের জন্য, ওরা হোম পেজের জন্য দেয় নাই, এটা দেওয়া উচিত ছিল। হোম পেজটা কোনটা আমাদের, ইন্ডেক্স পেজ, index.html, এখানে index.htmlটা কানেক্ট করে দেন, সেভ। আর বর্তমানে যেই পেজে থাকে সেই পেজে অ্যাক্টিভ নামে একটা ক্লাস বসায়, তো আপনি চাইলে অ্যাক্টিভ ক্লাসটা রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। আমি আপাতত অ্যাক্টিভ ক্লাসটা দিলাম না এখানে। সো ওয়েবসাইটে এসে পেজটা একটু রিলোড দিই। এই হচ্ছে আমাদের মেনু আইটেম, ন্যাভ, বুকস, কোর্সেস, আদার্স, ব্লগ। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের ওয়েবসাইটের যে মেনু আইটেমটা রয়েছে কিন্তু ওয়েবসাইটের ডান দিকে, সরি হ্যাঁ ডান দিকে রয়েছে, আর এইখানে আছে হচ্ছে বাম দিকে। তাহলে এটাকে কীভাবে মেনটেন করব, একটু তাকান, এই যে ডিভের দিকে তাকান, কলাপস, নেববার কলাপস, মেনুর ভিতরে হচ্ছে এই যে ইউএলের এখানে হচ্ছে বুটস্ট্র্যাপের বেশ কিছু ক্লাস দেওয়া। এই বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো দিয়েই আগে আমরা ম্যানুয়ালি কোড করে করে যে কাজগুলো করতাম সেই কাজগুলো ওরা করে দিছে, সেই কাজগুলো এখানে চলে আসে, অনেক স্টাইল এখান থেকে চলে আসে। এই যে নেববার আইটেম, এগুলো থেকে অনেক নেববারের স্টাইল চলে আসে। যাই হোক, এই ME অটোর দিকে তাকান, ME অটো মানে মার্জিন এন্ড অটো। তো মার্জিন এন্ড অটো যখন করা থাকে তখন আইটেমটা থাকে হচ্ছে কোথায়, লেফটে। আমি যদি এটাকে বলে দিই MS অটো, বুটস্ট্র্যাপের MS অটো, মার্জিন স্টার্ট অটো যে ক্লাসটা, সেটা যদি দেন তাহলে দেখবেন ও চলে যাবে হচ্ছে একবারে রাইটে, দেখছেন। আবার যদি বলেন শুধু M অটো, তাহলে হচ্ছে মার্জিন অটো, তাহলে থাকবে হচ্ছে একবারে মাঝখানে। সো আমাদের MS অটো লাগবে, ওইটাই দিলাম, রিলোড। আমরা কিন্তু মেনু বারটাকে একটু একটু করে হচ্ছে নিয়ে আসা শুরু করে দিছি, আরও কাজ আছে, সেই কাজকর্মগুলো করবো আমরা আস্তে আস্তে। আসেন লোগোটাকে নিয়ে যাই, আমাদের ওয়েবসাইটে হচ্ছে লোগোটা নিতে হবে। সো আমি এই লোগোটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রপার্টিজে আসেন, এইখানে দেখেন এখানে হচ্ছে টেক্সটের কিছু কাজ আছে, আবার আইকনের হচ্ছে কিছু কাজ আছে, মানে টেক্সট এবং আইকন দুইটা মিলাই লোগোটা তৈরি করা হয়েছে। আমি একটু তাড়াতাড়ি কাজ করার জন্য আমি এখানে পুরোটাকে একটা ইমেজ হিসেবে নিয়ে নিব, আর এটাকে ট্রান্সপারেন্ট ইমেজ হিসাবে নিতে হবে, মানে PNG নিতে হবে। সো এখানে নেবেন কীভাবে দেখেন, এই লোগোটাকে সিলেক্ট করেন, করার পরে এই যে এক্সপোর্ট নামে একটা অপশন পাবেন, প্রপার্টিজে এক্সপোর্টে এইখানে এসে দেখেন প্রথমে দেখবেন 1 গুণ দেওয়া, দেখছেন 1 গুণ। এখানে যদি অন্য কোনো সাইজ থাকে আপনার এটাকে 1 গুণন দিয়ে নেবেন। 1 গুণন মানে কি, মানে হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, মানে এইখানে এই লোগোটার যে সাইজ, আমি মাউসের কার্সর রাখলে বা এখানে ক্লিক করলে দেখেন নিচে দেখাচ্ছে 198 গুণন মানে আপনার 59, মানে 198 পিক্সেল হচ্ছে উইথ আর 59 পিক্সেল হচ্ছে এটার হাইট। তো এই সাইজেই অ্যাকচুয়াল এই সাইজেই ডাউনলোড হবে। যদি আমি এখান থেকে অন্য কোনো ভ্যালু দিই, যেমন আমি যদি 2 গুণ দিই, তাহলে উইথ হচ্ছে ডবল এবং হচ্ছে হাইটও হচ্ছে ডবল বেড়ে যাবে। সো অ্যাকচুয়াল সাইজে রাখবো আমরা এটা রেখে, এখানে খেয়াল করে দেখেন বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। আমাদের ইমেজটা PNG নিব আমরা, আর নেওয়ার পর এখানে প্রিভিউ দেখতে পারবেন আপনি, এই যে ইমেজটা আপনি যে আইটেমটা ধরলেন না তার প্রিভিউ দেখাবে এখানে আপনাকে। সো আমরা এখানে এটাকে এক্সপোর্টে এই বাটনটাতে ক্লিক করব, বাটনে ক্লিক করলেই দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে।
এইবার এইটাকে নিয়ে চলে যাব আমরা আমাদের কম্পিউটারের প্রজেক্ট ফোল্ডারে, নিয়ে যেয়ে এটাকে রিনেম করবো আবার। সো ইমেজেস নামে ফোল্ডার, ওর ভেতরে হচ্ছে ওকে রাখলাম, ওর নাম আমরা চেঞ্জ করে লোগো দিয়ে দিব। সো এবার লোগোটাকে বসাবো কই, এই যে অ্যাঙ্করটাকে শুরু শেষ এই জায়গাটায় আসেন। যদি কেউ চান যে আমি ইমেজ এবং টেক্সট একসাথে নিব, তাহলে এখানে ইমেজ নেবেন, ইমেজের পরে এখানে একটা H1 নিয়ে টেক্সট লিখবেন, ইমেজ টেক্সট, তারপরে স্টাইল করবেন। আমি ইমেজ আর টেক্সটটাকে সম্পূর্ণ পার্টটাকে একবারে ইমেজ হিসেবে নিছি, আর ইমেজ হিসেবে অন্য মানে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে ওইখানে যে ফন্ট ফ্যামিলি সেটা আমি ব্যবহার করবো না ওয়েবসাইটে। সো এই কারণে আমি জাস্ট একবারে সম্পূর্ণ ইমেজ হিসেবে এটা নিয়ে নিলাম। সো এই যে সোর্সের ভিতরে এসে ইমেজেস লোগো, logo.png আর অল্টার অ্যাট্রিবিউটের ফাঁকা রাখা যাবে না, আপাতত কিছু দেওয়ার নাই দেখে ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। আর খেয়াল রাখবেন এটা যেহেতু একটা ইমেজ, আপনাদের মনে আছে ইমেজের জন্য ইমেজকে মানে কি বলে রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপ একটা ক্লাস বানায় রাখছে ইমেজ ফ্লুইড নামে। তো ইমেজ ফ্লুইড ক্লাস ব্যবহার করবেন অথবা W100, আপনারা আগে ব্যবহার করবেন ইমেজ ফ্লুইড। যদি ইমেজ ফ্লুইডে ইমেজ রেসপন্সিভ না হয় তাহলে W100 ক্লাসটা ব্যবহার করবেন। ইমেজ ফ্লুইড কী করে, উইথ 100% করে, W100 ক্লাসটাও উইথ 100% করে। আচ্ছা, যেহেতু এটা লোগো, ভালো হয় একটা কাস্টম ক্লাস বানায় নিলে, কারণ এই ক্লাসটা অনেক জায়গায় কাজে লাগে। আমি একটু সেভ করলাম, করে ওয়েবসাইটে এসে পেজটা যদি রিলোড দিই, এই যে দেখতে পারবো আমাদের লোগো আর হচ্ছে এই যে মেনু আইটেম। তো এখন এটাকে আমাদের অ্যাকচুয়াল সাইজে অ্যাকচুয়াল স্টাইলে আমাদের আনতে হবে। বাট এইটাকে আমরা অ্যাকচুয়াল স্টাইল বা অ্যাকচুয়াল যা যাই করি করার আগে আপনারা টাইনি ওয়ানটা আপনারা একটু শেষ করেন। আমি আজকের ক্লাসটা এতটুকুই রাখবো, আপনারা আজকে যতটুকু দেখছেন ততটুকুই হচ্ছে আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করেন। আমি ফিগমার লিঙ্কটা আপনাদের এখনই দিব না। আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে টাইনি ওয়ান দেওয়া হয়েছে, আপনারা নেক্সট ক্লাসের ভেতর আপনারা চেষ্টা করবেন টাইনি ওয়ানের হাফ শেষ করে ফেলতে। টাইনি ওয়ানের হেডার, স্লাইডার, তারপর হচ্ছে একটা ফিচার সেকশন আছে, এই 3টা সেকশন আপনারা নেক্সট ক্লাসের ভেতরে শেষ করেন। তারপরে এসে এটা যদি পারেন যতটুকু করে মানে করলাম এতটুকু, এখানে একটা হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ মানে ডামি একটা ইমেজ বসে, এতটুকু খালি হচ্ছে করে রাখি। আমি ফিগমা লিঙ্কটা আপনাদের এখনই দিব না, এইটা আমি আপনাদেরকে পরে দিব নেক্সট ক্লাস বা তারপর, মানে হ্যাঁ নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে দিব না। আপনারা এখন টাইনি ওয়ানটা একটু শেখেন, টাইনি ওয়ানটা একটু কাজ করেন। ওইটা বুটস্ট্র্যাপের একটু আগের ভার্সন, বাট আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা বুটস্ট্র্যাপ লেটেস্ট ভার্সনটা পারেন। পুরাতন ক্লাসগুলো বাদ দিয়ে খালি লেটেস্ট কাজগুলো করবেন। ওইখানে যা আছে ভিডিওটা ওইটা দেখে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ, ভিডিওটা ওইভাবেই বানানো। আপনারা টাইনি ওয়ানটা করেন।